হে দর্শক, হিস্ট্রি অফ রিমাতে স্বাগতম। তো গল্পে যাওয়ার আগে আমাদের এই যাত্রায় আপনিও সঙ্গী হন। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করুন। আপনার মূল্যবান মন্তব্য আমাদের গল্পগুলোকে আরও সমৃদ্ধ করতে সাহায্য করবে। তাহলে দেরি কেন, চলুন ডুবে যাই আজকের ভালোবাসার গল্পের মায়ায়। এই ছেলে, তুমি কি চোখে দেখো না, নাকি স্বভাবটা এমন মেয়ে দেখলেই আর মাথা ঠিক থাকে না? কই থেকে যে এইসব ছেলেরা আসে? এই ছেলে, তুমি কোন ইয়ারে পড়ো? আসলে আমি মোবাইলে কথা বলতেছিলাম, তাই দেখতে পাইনি। আপু, সরি, বুঝতে পারিনি। এখন থেকে সামনের দিকে তাকিয়ে হাঁটবে, ঠিক আছে? জি আপু, আর এমন হবে না। যাও এখন। ও সরি, আপনাদের তো পরিচয় দেইনি। আমার নাম ফারহান, বাবা মায়ের বড় ছেলে। আমার ছোট্ট একটা ভাই আছে। আমরা মধ্যবিত্ত পরিবার। বাবার কাজেই আমাদের সংসার চলে এবং পড়ালেখাও চলে। গল্পের সাথে থাকুন, বাকিটা জানতে পারবেন। এরপর আমি কলেজের ভিতরে চলে আসলাম। আজকে আমার কলেজের প্রথম দিন, আর আমার প্রথম দিনেই আমি একটা সিনিয়র আপুর সাথে ঝামেলা বাঁধায় ফেলছিলাম। কথাগুলো বলে আপু চলে যেতে থাকলো, আমিও চলে আসতে নিলাম। তখন পেছন থেকে ফারিয়া বলে ডাক দিল, আর ওই আপুটা পেছনে ফিরে তাকালো। বুঝতে পারলাম আপুটার নাম ফারিয়া। আপুটা দেখতে হয়তো ততটা সাদা না, কিন্তু চেহারাতে মায়াবী একটা ভাব আছে, যে কেউ তার মায়াতে পড়ে যাবে। আমিও একজন ছেলে, সেই ক্ষেত্রে প্রথম দেখাতে সিনিয়র আপুর প্রেমে পড়ে গেলাম। তারপর আমি সোজা আমার ক্লাসরুমে চলে আসলাম। একটু পর স্যার আসলো। আজকে যেহেতু কলেজের প্রথম দিন, তাই সবার সাথে পরিচয় হতে থাকলো। সবাই সবার নাম বলতেছে এবং তাদের বাবা কি করে সেটা বলতেছে। তাদের কথা শুনে বুঝতে পারলাম এখানে সবাই বড়লোক পরিবারের সন্তান। এরপর আমার কাছে স্যার আসলো। বাবা, তোমার নাম কি আর তোমার বাবা কি করে? আমার নাম মোহাম্মদ ফারহান। আমার বাবা একজন কৃষক। খুব ভালো। আমি তোমার পরীক্ষার ফলাফল দেখেছি, তুমি অনেক ভালো একজন ছাত্র। ধন্যবাদ স্যার, দোয়া করবেন আমি যেন এই কলেজের নাম উজ্জ্বল করতে পারি। বসো বাবা, তোমার জন্য আমার দোয়া রইল। এরপর আমি বসে ক্লাসগুলো করতে থাকলাম। আমি ভালো ছাত্র বলে অনেকেই বন্ধুত্ব করতে আসলো। আমি তাদের সাথে বন্ধুত্ব করলাম। নতুন কলেজ, নতুন বন্ধুদের সাথে ভালোই লাগতেছিল ক্লাস করতে। আমার সাথে যারা বন্ধুত্ব করলো, জানতে পারলাম তারা সবাই অনেক বড় লোক। তারা নিজেদের গাড়ি করে স্কুলে আসে, আর আমি পায়ে হেঁটে স্কুলে আসি। কারণ আমার বাবা খুব অল্প টাকার কাজ করে। এই সামান্য টাকা দিয়ে আমার মায়ের সংসারটা চালাতে হয়। তার মধ্যে যদি দৈনিক আমি 50 টাকা করে গাড়ি ভাড়া দেওয়ার জন্য আম্মুর কাছ থেকে নেই, তাহলে আমার আম্মুর অনেক কষ্ট হয়ে যাবে সংসারটা চালাতে। তাই নিজের একটু কষ্ট হলেও হেঁটে আসি। তারপর আমি সবগুলো ক্লাস করে বন্ধুদের থেকে বিদায় নিয়ে হেঁটে হেঁটে বাসায় চলে আসলাম। বাসায় আসতে আম্মু বলল, বাবা ফারহান, তুই এসেছিস? দেখ না, তোর আব্বু সেই সকাল থেকে মাঠে একাই কাজ করতেছে। যে রোদ উঠেছে, বাবা তুই একটু যদি যাইতি অনেক ভালো হতো। এরপর আমি স্কুলের ড্রেস পরিবর্তন করে পুরাতন জামা কাপড় পরে চলে আসলাম মাঠে। আব্বুর কাছে এসে দেখি আমার আব্বুর রোদে মুখটা শুকিয়ে গেছে, মুখটা কালো হয়ে আছে। আমি আব্বুর কাছে গিয়ে বললাম, আব্বু আপনি গিয়ে গাছের নিচে বসুন, আমি গিয়ে কাজ করি। তুমি আসছো কেন বাবা? তোমাকে না এখন দেখলাম বাড়িতে যাইতেছো, এই রোদের মধ্যেও কেন আসছো বাবা তুমি? কি বলেন আব্বা, আপনি এখানে কষ্ট করবেন আর আমি বাড়িতে গিয়ে শুয়ে থাকবো? এটা কি করে হয় বলেন? আপনি একটা গাছের নিচে গিয়ে বসেন, আমি কাজটা শেষ করে তারপর দুই বাবা ছেলে বাড়িতে গিয়ে একসাথে খাবার খেয়ে বিশ্রাম নিব। আব্বু গিয়ে গাছের নিচে বসলো, আমি মাটি কাটতে লাগলাম। পানি যেন খেতে আসে, সেই জন্য মাটি কাটতে কাটতে আমার হাতে ঠোসা পড়ে গেল, আর অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু আব্বুকে বুঝতে দিলাম না। তারপর কাজ শেষ করে আব্বুকে নিয়ে চলে আসলাম বাড়িতে। শরীরটা অনেক খারাপ লাগতেছিল, তাই গোসল করে আব্বুর সাথে খাবার খেয়ে একটু বিশ্রাম নিলাম। একটু পর সন্ধ্যায় ছোট ভাইকে নিয়ে পড়তে বসলাম। পড়তে পড়তে রাত 9টা বেজে গেল। ভাইটাকে নিয়ে খাবার খাইতে গেলাম। ভাইটা আমার কলিজার টুকরা, সে 2য় শ্রেণীতে পড়ে। তারপর খাবার খেয়ে ভাইটাকে নিয়ে রুমে চলে আসলাম। তারপর ঘুমিয়ে গেলাম। ফজরের সময় আব্বু এসে ডাক দিল। তারপর হাত মুখ ধুয়ে উজু করে
আব্বুর সাথে দুই ভাই নামাজ পড়তে গেলাম। নামাজের পর আব্বুর সাথে আবার চলে আসলাম। তারপর মাঠে গেলাম দেখতে পানির নালা দিয়ে পানি আসছে কিনা। তারপর বাসায় চলে আসলাম। আমি রেডি হয়ে ছোট ভাইকে নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর ছোট ভাইকে তার স্কুলে দিয়ে আমি চলে আসলাম কলেজে। তারপর আমি কলেজে যেতেই কালকের সেই আবুটা আমায় ডাক দিল। এই ছেলে শোনো, জি আপু বলেন। তোমার নাম কি? ফারহান। তোমার বাড়ি কি এখানে? দেখলাম এত রোদের মধ্যে তুমি হেঁটে হেঁটে আসছো, তোমার শার্ট তো ঘামে ভিজে গেছে। না আপু, আমার বাসা একটু দূর, আমি প্রতিদিন হেঁটে আসি। আর কালকে আমার বন্ধুকে কল দিয়ে কথা বলতে গিয়ে ভুল করে আপনার সাথে ধাক্কা লেগে গেছে। আপু, আমি ইচ্ছে করে দেইনি। তো তুমি গাড়িতে করে আসো না কেন? এমনি আপু, আপু হয়তো বুঝতে পারছে আমার পরিবারের অবস্থা তেমন ভালো না, তাই বলল। আমি আপুর কাছে শুনেছি তুমি অনেক ভালো একজন ছাত্র, আর আমি কালকেই আপুর কাছে জানতে পেরেছি তুমি ইচ্ছে করে ধাক্কা দেওয়ার মতো ছেলেই নও। আচ্ছা, তোমাকে যদি আমি একটা কাজ দিই, করবে? আমি তো মাত্র কলেজে আসলাম, আপনি আমাকে কি কাজ দিবেন আপু? আমার বান্ধবীর ছোট একটা বোন আছে, তাকে তোমার পড়াতে হবে। সে পঞ্চম শ্রেণীতে পড়ে, তুমি তাকে পড়াতে পারবে? আপু পারবো, কিন্তু সময়টা বিকালে লাগবে। আচ্ছা, তুমি বিকেলেই পড়াবে। ধন্যবাদ আপু। তারপর সেখান থেকে চলে আসলাম আর মনে মনে ফারিয়া আপুকে ধন্যবাদ দিতে থাকলাম। ক্লাসে আসার পর ফ্যানটা ছেড়ে একটু বসলাম। শরীরটা ঠান্ডা হয়ে গেল, শার্টটাও শুকিয়ে গেল, কিন্তু ঘামের গন্ধ গেল না। এই জন্য আমি সবার পিছনের টেবিলে বসলাম। এরপর ক্লাসগুলো করতে থাকলাম। স্যার যেই পড়াগুলো জিজ্ঞাসা করলো সবার আগে উত্তরগুলো দিলাম। সকল স্যার আমার উপর খুশি। আর আজকে জানতে পারলাম আমাদের বাংলা শিক্ষকের মেয়ে ফারিয়া আপু। এরপর কলেজ ছুটি হয়ে গেল, আমি বাসায় আসতে যাব, তখন পিছন থেকে ফারিয়া ডাক দিল। আমি আপুর কাছে গেলাম। তারপর আপু আমাকে একটা ঠিকানা দিয়ে বলল, তুমি বিকালে এই ঠিকানাতে গিয়ে বলবা ফারিয়া আপু পাঠাইছে। আজকে থেকে কি যাব আপু? তোমার ইচ্ছে। ওকে আপু, আজকে থেকে যাব, আপনি একটু বলে দিয়েন। ওকে। তারপর আমি খুশি মনে বাড়িতে চলে আসলাম। আজকে অনেক ভালো লাগছে যে আব্বার সাথে একটু সহযোগিতা করতে পারবো। এখন আব্বুর একটু কষ্ট কমবে। আর মনে মনে ফারিয়া আপুকে অনেক ধন্যবাদ দিলাম। তারপর বাসায় এসে গোসল করে আম্মুকে বললাম যে আমাদের শিক্ষকের মেয়ে আমাকে একটা কাজ দিয়েছে। আম্মু শুনে অনেক খুশি হলো। বুঝেনই তো কষ্টের সংসার, আমি যদি কিছু টাকা ইনকাম করতে পারি তাহলে আমাদের সংসারটা ভালোভাবে চলবে। আর আমাদের মধ্যবিত্তের কাছে সামান্য কিছু টাকা দিয়েই আমাদের একটা দিন চলে যায়। তারপর আমি গোসল করে খাবার খেয়ে ফারিয়াপুর দেওয়া ঠিকানাতে চলে গেলাম। বিশাল বড় বাড়ি। আমি গেটের সামনে গিয়ে দারোয়ান ভাইকে ডাক দিয়ে বললাম যে ফারিয়া আপু পাঠাইছে। তারপর দারোয়ান গেট খুলে দিল। আমি ভেতরে গেলাম। তারপর কলিং বেল বাজালাম। একটা আপু দরজা খুলে দিয়ে বলল, তুমি ফারহান তাই না? জি আপু, আমাকে ফারিয়া আপু পাঠাইছে। আসো ভিতরে আসো, আমাকে ফারিয়ে বলছে তোমার কথা। তারপর আমি ভেতরে গেলাম। আপু তার মা এবং ছোট বোনকে ডেকে এনে বলল, এই হচ্ছে ফারহান, মিমকে প্রাইভেট পড়াবে। অনু আপু, এটাই কি আমার স্যার? এটাই। স্যারকে কিন্তু একদম চালাবে না, যা বলবে তাই শুনবে। ওকে আপু। ফারহান, তুমি মিমের সাথে যাও, সে তোমাকে তার পড়ার রুমে নিয়ে যাবে। আচ্ছা আপু। তারপর আমি পিচ্চি মেয়েটার সাথে সাথে গেলাম। তারপর সে আমাকে অনেক সুন্দর একটা রুমে নিয়ে গেল। আমি জীবনে এত সুন্দর রুম চোখে দেখি নাই। বুঝোই তো, মধ্যবিত্ত পরিবারের সন্তান, বাবার টাকা না থাকলে কারোর সাথে সম্পর্ক থাকে না। তো আমি তার রুমে গিয়ে বসলাম। সে সব বই নিয়ে আসলো, আমি তাকে পড়ানো শুরু করলাম। একটু পর অনু আপু খাবার নিয়ে আসলো। আমি খাইতে চাইলাম না, পরে তার জোর করায় ফলে খাইলাম। ফারহান, আমার বোন তোমাকে জ্বালাচ্ছে না তো? না আপু, মিম অনেক ভালো মেয়ে, সে আমার কথা শুনতেছে আর ভালো করে পড়তেছে। তারপর অনু আপু চলে গেল। আমি সেদিনের মতো মিমকে পড়িয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। বাসায় আসার পর আমার মোবাইলে কল আসলো অপরিচিত নাম্বার থেকে। আমি প্রথমে কল ধরলাম না,
পরের বার দৌড়ালাম, তখন ওই পাশ থেকে মেয়ে কণ্ঠে বলল, হ্যালো ফারহান, কে বলছেন? আমি তোমার ফারিয়া আপু। আপুর কাছ থেকে তোমার নাম্বার দিয়ে কল দিলাম। ও আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কেমন লাগলো পড়াতে? জি আপু, ভালো। ভালো করে পড়াবা, জানো আমার ফ্রেন্ড আমার কাছে ভিসা দিতে না পারে। আপু। আচ্ছা, আল্লাহ হাফেজ, কালকে কলেজে এসো। জি আপু। তারপর আমি ফোন কেটে দিয়ে পড়তে বসলাম। ছোট ভাইটাকে নিয়ে 10টা পর্যন্ত পড়লাম। তারপর আম্মু ডাক দিলে খাবার খাওয়ার জন্য। আমি খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম প্রতিদিনের মতো। আজও আম্মুর ডাকে ঘুম ভাঙলো। তারপর কলেজে আসলাম। আমি রুমে এসে বসে আছি। তখন আমার নতুন বন্ধু রনি, আশিক, রায়হান, কাউসার আসলো আমার কাছে। কিরে বন্ধু, এখানে বসে আছিস? হেঁটে আসছি তো, শরীরটা ক্লান্ত লাগতেছে তাই। এত দূর থেকে হেঁটে আসছো কেন? তোর আব্বুকে বল একটা বাইক কিনে দে। বন্ধু, আমার বাবার এত টাকা নাই যে আমাকে একটা বাইক কিনে দিবে। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমাকে একটু কষ্ট করেই লেখাপড়া করতে হয়। আমি তোদের ওইখান দিয়েই আসি, কালকে থেকে তুই আমার বাইকে করে আসিস। না বন্ধু, আমি এমনিতে আসতে পারবো। আমি তোর বন্ধু, আমার সাথে আসলে কিছু হবে না, কালকে থেকে তুই আমার সাথে আসবি। ওকে বন্ধু। তখন ওই কিছু মেয়ে আমাদের কাছে আসে। এরপর কাউসার বলে মেয়েগুলো তাদের বান্ধবী, আর মেয়েদের বলে যে আমি তাদের নতুন বন্ধু, লেখাপড়ায় অনেক ভালো। এরপর সবাই তাদের নাম বলে, সুমাইয়া, ইসরাত, অবনী, মিলি। তারপর আমি তাদের সাথে ফ্রেন্ডশিপ করি এবং স্যার আসে, আমরা ক্লাস করতে থাকি। দেখতে দেখতে সবগুলো ক্লাস করে ফেললাম। কলেজ ছুটি হয়ে গেল। আমি বন্ধুদের সাথে বাইরে আসলাম। তখন ফারিয়া আপু ডাক দিল। আমি আপুর কাছে গেলাম। গিয়ে দেখি অনু আপুও সেখানে আছে, আর কয়েকটা মেয়ে আছে। তখন আপু আমাকে বলল, কিরে, বড় আপুদের দেখলে যে সালাম দিতে হয় জানোস না? আসসালামু আলাইকুম আপু। তখন ফারিয়া আপু বলল, ওর সালাম দিতে হবে না, আর তোরা কেউ ফারহানকে কিছু বলবি না, মনে থাকবে। সব আপুরা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তারপর ফারিয়া আপু বলল, সকালে আমার কাছে আসলো না কেন? তোমাকে না বলছি কলেজে এসে আমার সাথে দেখা করতে? আমি তখন বললাম, সরি আপু, হেঁটে আসছি তো, শরীরটা ক্লান্ত লাগতেছিল, তাই রুমে গিয়ে বসেছিলাম। তুমি হেঁটে কেন আসছো? তোমাকে না হেঁটে আসতে না করেছি? এমনি আপু। তখন আপু বলল, তোমার মানিব্যাগটা দাও তো। আমি লজ্জায় পড়ে গেলাম, কারণ মানিব্যাগে শুধু 20টা টাকা আছে, তাও যাওয়ার সময় আব্বুর জন্য 20 টাকা দিয়ে গ্যাস্ট্রিকের ওষুধ নিতে হবে। আমি আপুকে বললাম, মানিব্যাগ দিয়ে কি করবেন আপু? দাও, কাজ আছে। আমি মানিব্যাগ আনতে ভুলে গেছি আপু, মিথ্যা বললাম। সাথে সাথে অনু আপু আমার পকেট থেকে মানিব্যাগটা নিয়ে ফারিয়া আপুর কাছে দিয়ে দিল। ফারিয়া আপু মানিব্যাগ খুলে আমার দিকে রাগে চোখে তাকালো। আমি মাথা নিচু করে ফেললাম। তারপর আপুর বান্ধবীরা বলতে লাগলো, দেখ ফারিয়া, এত বড় একটা ছেলের মানিব্যাগ মাত্র 20 টাকা। এই টাকা দিয়ে তো ঝালমুড়িও খেতে পারবে না। তখন আপু তার ব্যাগ থেকে 2000 টাকা আমার মানিব্যাগে ঢুকিয়ে দিয়ে বলল, নেও তোমার মানিব্যাগ। আমি নিয়ে চলে আসলাম। আমার অনেক খারাপ লাগতেছিল যে আপু আমাকে সবার সামনে দিয়ে অপমান করাইলো। আমি তখন মাথা নিচু করেছিলাম। আপু যে টাকা দিছে সেটা দেখি নাই। তারপর একটা ফার্মেসিতে এসে আব্বুর জন্য 2টা গ্যাস্ট্রিকের ট্যাবলেট নিলাম। তখন দোকানদারকে টাকা দিতে গিয়ে দেখি আমার মানিব্যাগে 2000 টাকা। আমি তো অবাক যে আপু এটা কি করছে, 2000 টাকা দিছে। এরপর আমি টাকা নিয়ে আপুকে সাথে সাথেই কল দিলাম। আপু কল ধরলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনি আমাকে এত টাকা দিছেন? ওইটা তুমি যে প্রাইভেট পড়াও সেটার অগ্রিম বেতন। ও, কিন্তু এত টাকা দেওয়া ঠিক হয় না আপু। কালকে থেকে আর হেঁটে আসবা না। আচ্ছা আপু, ধন্যবাদ। এরপর কল কেটে দিল। আমি খুশি মনে বাসায় চলে আসলাম। আমি বুঝতেছি ফারিয়া আপু এই 2-3 দিনের পরিচয় আমাকে এতটা আদর করতেছে কেন। তারপর আবার ভাবলাম, বড়লোক মানুষ, মনে হয় স্যারের থেকে আমার ব্যাপারে শুনে মায়া হয়েছে। তারপর বাড়িতে এসে মায়ের হাতে নিজের প্রথম কাজের টাকা তুলে দিলাম। আম্মু আমার কাছে থেকে এত টাকা পেয়ে বলল, কি রে বাবা, অত টাকা কই থেকে? আম্মু,
তোমাকে বলছিলাম না আমাদের স্যারের মেয়ে আমাকে একজন পড়াইতে দিছে, সেই জন্য আমাকে অগ্রিম বেতন দিছে 2000 টাকা। আম্মু টাকাগুলো নিয়ে কান্না করে দিল, কারণ আমার আব্বুর 1 সপ্তাহের কষ্টের কাজের পর আব্বু পায় 1500 টাকা, আর আমি প্রথম আমার মায়ের হাতে তুলে দিয়েছি 2000 টাকা। আমার মায়ের এটা কষ্টের কান্না না, সুখের কান্না। আম্মু কান্না করতে করতে বলল, বাবারে, এখন থেকে আমাদের সংসারটা খুব ভালো করে চলবে। তোমার আব্বু এত কষ্ট করতে হবে না। লোকটাই সংসার চালাইতে কতই না কষ্ট হয়। এখন তুই তোর আব্বুর পাশে দাঁড়িয়ে গেছিস। তুমি আমার জন্য দোয়া করো মা, যেন আমি এইভাবে লেখাপড়া করে আব্বুর পাশে দাঁড়াতে পারি। এইটা বলে আমি আমার রুমে চলে আসলাম। তারপর গোসল করে খাওয়া দাওয়া করে অনু আপুদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ পরে সেখানে পৌঁছে গেলাম। দারোয়ান আজকে আমাকে দেখে গেট খুলে দিল। তারপর আমি ভেতরে গেলাম। এরপর অনু আপু মিমকে ডেকে দিল। আমি তাকে নিয়ে পড়ার রুমে গেলাম। তারপর পড়াইতে থাকলাম। একটু পর অনু আপু আসলো খাবার নিয়ে। আমি বললাম, আপু আমি খেয়ে এসেছি, এগুলো নিয়ে যান। এরপর থেকে আর খেয়ে আসবে না, মন থাকবে? জি আপু। তারপর আপু খাবার নিয়ে চলে গেল। আমি মিমকে পড়াইতে থাকলাম। মিম ছোট মানুষ, তাই তার বেশিক্ষণ পড়তে ভালো লাগে না, আমি সেটা বুঝতে পারলাম। তাই পড়া যখন অর্ধেক হলো তখন আমি ওর সাথে গল্প করলাম। সে খুশি হয়ে গেল। এরপর আমি আবার পড়তে শুরু করলাম। তারপর ছুটি দিয়ে বাসায় চলে আসলাম। সন্ধ্যা হয়ে গেল বাসায় আসতে আসতে। তারপর আমি রুমে গিয়ে শুয়ে পড়লাম। তখন ওই মোবাইলটা বেজে উঠলো। আমি মোবাইলটা হাতে নিয়ে দেখি ফারিয়া আপু কল দিছে। আমি কলটা ধরলাম। তখন ওই আপু বলল, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আপু। আজকে মিমকে পড়াতে গিয়েছিলা? আপু। সে তোমাকে জ্বালায় না তো? না না আপু, মিম অনেক ভালো একটা ছাত্রী, যা বলি তাই শোনে। বাহ বাহ, মিম এত ভালো হয়ে গেছে। আপু। কালকে কিন্তু ভুলে হেঁটে আসবে না। যদি হেঁটে আসো তোমার খবর আছে কিন্তু। ঠিক আছে আপু। কালকে একটু তাড়াতাড়ি এসো, তোমাকে নিয়ে এক জায়গায় যাব। কোথায় আপু? কালকে তাড়াতাড়ি এসো, গেলেই দেখতে পাবে। ঠিক আছে আপু। আচ্ছা রাখি তাহলে, আল্লাহ হাফেজ। এরপর আপু কল কেটে দিল। আমি ছোট ভাইকে নিয়ে পড়তে বসলাম। তারপর পড়া শেষ করে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে রেডি হয়ে দাঁড়িয়ে আছি, তখনই আমার বন্ধু আসলো বাইক নিয়ে। আমি তার সাথে কলেজে চলে আসলাম। কলেজে এসে আমি ফারিয়া আপুর কাছে গেলাম। আপু আমাকে দেখে বলল, তোমাকে না বলেছিলাম একটু তাড়াতাড়ি আসতে? দেখো তো আমরা কখন থেকে তোমার জন্য ওয়েট করে বসে আছি। কোথায় যাইবেন আপু? চলো, গেলেই দেখতে পাবে। তারপর আমি বন্ধুদের বললাম আজকে ক্লাস করব না, আপুর সাথে এক জায়গায় যাব। তারপর আমি আপুর সাথে আপুর গাড়িতে উঠলাম। বুঝলেই তো বড়লোক মানুষ, নিজেদের গাড়ি আছে। আমি আপুর গাড়িতে উঠে আমি এক গাড়িতে আর বাকি বান্ধবীরা অন্য গাড়িতে। তারপর আপু গাড়ি চালাতে শুরু করলো। কিছুক্ষণ পর একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামলো। আমি বললাম, আপু এখানে কেন? ভিতরে আসো, বুঝতে পারবে। আমি আপুর সাথে ভিতরে গেলাম। দেখলাম রেস্টুরেন্টে কেউ নাই, ভেতরে অনেক সুন্দর করে সাজানো। আমি আপুকে জিজ্ঞাসা করলাম, আপু রেস্টুরেন্ট এত সুন্দর করে সাজানো কিন্তু কেউ নাই কেন? এটা আজকে আমরা বুকিং করেছি, আমরা ছাড়া কেউ ঢুকবে না। কেন আপু? একটু পর দেখতে পাবে। আচ্ছা। তারপর আমি আর আপু একটা টেবিলে গিয়ে বসলাম। একটু পর অনু আপু আসলো, অনেক সেজে, যেমন আজকে তার মনে হচ্ছে বিয়ে। অনু আপু আমাদের কাছে আসলো। তারপর ফারিয়া আপুকে বলল, দোস্ত সব রেডি তো? তুই চিন্তা করিস না, সব তোর কথা মতোই হবে। ঠিক আছে। একটু পর একটা ছেলেকে চোখ বেঁধে দুইটা আপু হাত ধরে নিয়ে আসতেছে। তারপর যেখানে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে সেখানে নিয়ে গেল অনু আপু। হাঁটু গেড়ে বসে পড়লো ছেলেটির সামনে। তারপর ফারিয়া আপু ছেলেটার চোখ খুলে দিল। তখন ছেলেটা চোখ খুললো। তখনই অনু আপু বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি আকাশ, কখনো তোমাকে বলতে পারিনি, তাই আজকে এত কিছু করা। আই লাভ ইউ আকাশ। আমি তোমাকে ভালোবাসি অনু। আমার চিন্তা ছিল এই কয়েকদিনের ভিতরে তোমাকে আমার মনের কথা বলবো, কিন্তু তুমি তার আগেই আমাকে বলে দিলা আই লাভ ইউ টু। তারপর অনু আপু আকাশ ভাইয়াকে আংটি পরিয়ে দিল। আকাশ ভাইও অনু আপুকে পরাইলো। তারপর অনু আপু ভাইকে জোরে ধরলো আর সবাই স্প্রে মারা শুরু করলো। তারপর
অনু আপু আর আকাশ ভাই কেক কাটলো। এরপর সবাইকে খাইয়ে দিল, আমাকেও খাওয়াইলো। তারপর ফারিয়া আপু কেক নিয়ে আমাকে খাওয়াই দিল, আমিও আপুকে খাওয়াই দিলাম। একটু পর সবাই একসাথে বসলাম। আমার পাশে ফারিয়া আপু এসে বসলো। এরপর অনু আপু ফারিয়া আপুকে বলল, কিরে, সবাই তো রিলেশনে চলে গেলাম, তুই কবে যাবি? আমার তো আছেই একজন, শুধু সময়ের অপেক্ষা তাকে বলার। আমার দিকে তাকিয়েই বলল। ফারিয়া আপুর কথা শুনে আমার কেন জানি খারাপ লাগলো যে ফারিয়া আপুর পছন্দের মানুষ আছে, কিন্তু কাউকে বুঝতে দিলাম না আমার যে আপুর কথা শুনে খারাপ লাগছে। তখন ওই অনু আপু বলল, ফারহান, তুমি কারো সাথে প্রেম করো নাকি? এটা শুনে ফারিয়া আপু বলল, ফারহান তো ছোট মানুষ, সে কার সাথে প্রেম করবে? আপুর কথা শুনেই সবাই হাসতে লাগলো, কিন্তু আমার এটা শুনে অনেক লজ্জা লাগতেছে যে আমি নাকি এখনো বাচ্চা। তখন ওই অনু আপু বলল, করতেও তো পারো, বা পছন্দের মানুষও তো থাকতে পারে। না আপু, এমন কেউ নাই, আর এই সব নিয়ে চিন্তা করার সময়ও পাই না। ফারিয়া আপু আমার ব্যাপারে সব জানে। আমার কথা শুনে দেখি ফারিয়া আপুর মুখে হাসি ফুটেছে, আমি বুঝতে পারলাম না কেন। তারপর ফারিয়া আপু সবাইকে বলল, দোস্ত, আমরা যাই রে, ফারহানের আবার বাড়ি যেতে হবে। আর একটু থাক, তারপর যাইস। ফারহানের বাড়িতে চিন্তা করবে। ফারহান, তুমি বাড়িতে গিয়ে বলবে একদম পড়ায় আসছো, আর আজকে মিমকে পড়াতে আসতে হবে না। ঠিক আছে আপু। তারপর আমি তাদের সাথে গল্প করতে থাকলাম। এরপর সন্ধ্যায় ফারিয়া আপু গাড়িতে করে আমাকে বাড়িতে দিয়ে গেল। আমি বাড়িতে ঢুকতেই আম্মু বলল, কই ছিলি বাবা? আম্মু, ফারিয়া আপু তার ফ্রেন্ডের সাথে আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেছিল। ফারিয়াকে? ওই যে বলছিলাম, আমাদের স্যারের মেয়ে যে আমাকে একজন ছাত্রী পড়াইতে দিছে। দেখ বাবা, ওরা বড়লোক মানুষ, ওদের থেকে একটু দূরে দূরে থাকবি। বড়লোকেরা পারে মানুষের সাথে মজা করতে। বাবা, তুই তাদের সাথে কিন্তু তাল মিলিয়ে চলতে পারবি না, কারণ তোর বাবা সেই সামর্থ্য নাই। তখন তুই কষ্ট পাবি, তাই বলতেছি তাদের সাথে বেশি মিশবি না, ঠিক আছে বাবা? আচ্ছা মা, ঠিক আছে। তারপর আমি রুমে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে দেখি আমার মোবাইলে একটা কল দিছে ফারিয়া আপু, কিন্তু আমার মোবাইলে টাকা নাই, তাই কল দিতে পারি নাই। একটু পর মোবাইলটা আবার বেজে উঠলো। তখন আমি কলটা ধরলাম। তারপর আপু বলল, এতগুলো কল দিলাম, ধরলে না কেন? আপু, আমি ফ্রেশ হতে গেছিলাম, এসে দেখি আপনি এতগুলো কল দিছেন। আমার মোবাইলে টাকা নাই, তাই কল দিতেও পারি নাই। ও, এই কথা। আচ্ছা শোনো, আজকে থেকে আমাকে আর আপু বলে ডাকবা না, মনে থাকবে? কেন আপু, তাহলে কি বলে ডাকবো? আমি না করছি, তাই তুমি আমাকে ফারিয়া বলেই ডাকবা, মনে থাকবে? না আপু, এটা হয় না। আপনি আমার বড় আপু, আপনাকে আমি কিভাবে নাম ধরে ডাকি? কিছু হবে না, আমি তোমাকে যেটা বলছি সেটাই বলে ডাকবে। ঠিক আছে আপু। ফারহান, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। করেন। তোমার কেমন মেয়ে পছন্দ? যেই মেয়ে আমার বাবা মা আর ছোট ভাইকে আমার মতো ভালোবাসবে, আমার মা বাবার দেখাশোনা করবে, আমার বাবা মাকে নিজের বাবা মা ভাববে, সেই রকম একটা মেয়েই পছন্দ। তাই? আমার বাবা মা আমাকে অনেক কষ্ট করে বড় করেছে। অনেক মেয়ে আছে যে বলে বাবা মাকে ছেড়ে দিতে, সেই রকম মেয়ে আমার চাই না। আমার এমন একজন দরকার যে আমার বাবা মাকে সারা জীবন দেখে রাখবে। তোমাদের পরিবার কি এখনো চলতে সমস্যা হয়? না আপু, এখন আল্লাহর রহমতে ঠিক মতোই চলে। আমার মা অনেক কষ্ট করে আমার বাবার সামান্য টাকার ইনকাম দিয়ে আমাদের পরিবারটা চালায়। তুমি সন্ধ্যায় আমার ছোট ভাইকে পড়াতে পারবা? আপু, পারবো। ঠিক আছে, কালকে থেকে তুমি আমার ছোট ভাইকেও পড়াইও। সে কিন্তু একদম ছোট, তোমাকে জ্বালাতেও পারে, ক্লাস 2-তে পড়ে। সমস্যা নাই আপু। তাহলে কালকে পড়াতে আসবে অনুর বোনকে পড়িয়ে, ঠিক আছে? ওকে। তারপর কল কেটে দিল। খুব ভালো লাগতেছে যে কালকে থেকে আরো একজন ছাত্র বাড়লো। এইবার আর আমাদের সংসারে কষ্ট থাকবে না, আর আব্বুরও এত কষ্টের কাজ করতে হবে না। এরপর আমি একটু পড়তে বসে তারপর ঘুমিয়ে গেলাম। সকালে মোবাইলটা বেজে উঠলো। মোবাইলের শব্দে আমার ঘুম ভেঙে গেল। দেখি আমার বন্ধু কল দিছে। আমি কল ধরলাম। এরপর বন্ধু বলল, কিরে, এখনো আসোস নাই? দেরি হয়ে যাচ্ছে তো।
বন্ধু তুই 5টা মিনিট দাঁড়া, আমি ফ্রেশ হয়ে আসছি। আম্মু আজকে ডাক দেয় নাই। তাড়াতাড়ি আয় দোস্ত, আমি রোদে দাঁড়িয়ে আছি। শুধু 5 মিনিট। তারপর আমি এক দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম। এরপর ফ্রেশ হয়ে রেডি হয়ে তাড়াতাড়ি চলে আসলাম। আয়শা দেখি আশিক বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। সরি বন্ধু, আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। কেন আন্টি ডাক দেয় নাই? না রে দোস্ত, তাই তো দেরি হয়ে গেছে। তারপর আমি বন্ধুর সাথে কলেজে চলে আসলাম। কলেজে এসে প্রথমে ফারিয়া আপুর কাছে গিয়ে দেখি, তার সাথে দেখা করে আসলাম। তারপর রুমে চলে আসলাম। তারপর বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকলাম এবং কে কার সাথে রিলেশনে আছে তাও শুনলাম। তারপর ওরা জিজ্ঞাসা করলো আমি কারোর সাথে প্রেম করি নাকি। আমি বললাম যে আমি এইসব নিয়ে কখনো ভাবি নাই, আমাকে লেখাপড়া করে কিছু করতে হবে। আমার বাবা অনেক কষ্ট করে আমাকে বড় করেছে, আমার মায়ের অনেক আশা আমাকে নিয়ে, তার স্বপ্ন পূরণ করতে হবে। তুই চিন্তা করিস না বন্ধু, আমরা তোর পাশে আছি। তুই তোর লক্ষ্যে পৌঁছাতে পারবি। তোর যখন যা লাগবে আমাদের বলবি। আমাদের সবার বাবার অনেক টাকা আছে, তুই শুধু আমাদের বন্ধু না, আমাদের ভাই। তোর যা লাগে বলবি। ধন্যবাদ বন্ধু, তোদের মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। একটু পর স্যার চলে আসলো, আর স্যার হলো ফারিয়াপুর আব্বু। স্যার ক্লাস করতে থাকলো। এরপর যখন প্রশ্ন করলো আমি সাথে সাথে উত্তর দিলাম। স্যার বলল, খুব ভালো ফারহান, তুমি সামনে ভালো কিছু করবে। কিছুদিন পর পরীক্ষা ভালো করে প্রস্তুতি নাও। কোনো কিছু না বুঝলে আমাকে বলবা, আমি বুঝিয়ে দেব। ওকে স্যার। স্যার ক্লাস শেষ করে চলে গেল। এরপর সবগুলো ক্লাস করে বাড়িতে চলে আসলাম। আসার সময় আর ফারিয়াপুর সাথে দেখা হলো না। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে চলে গেলাম অনু আপুদের বাসায় মিমকে পড়াইতে। তারপর মিমকে পড়িয়ে ছুটি দিয়ে আমি ফারিয়াপুকে কল দিলাম। আপু কল ধরে বলল, ফারহান, কোথায় তুমি? আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানের কথা বললাম। তখন ফারিয়া আপু বলল, তুমি একটা রিক্সা নাও, আর রিক্সা চালক মামাকে বলো জসিম স্যারের বাসায় যাব, তাহলেই আমাদের বাড়ির সামনে তোমাদের নিয়ে আসবে। আমি বাহিরে তোমার জন্য ওয়েট করছি। ওকে। তারপর একটা রিক্সা নিয়ে চলে আসলাম ফারিয়াদের বাসায়। দেখি ফারিয়া আমার জন্য দাঁড়িয়ে আছে। আমি গিয়ে রিক্সা চালককে ভাড়া দিয়ে বিদায় করলাম। এরপর আপুর সাথে বাড়িতে ভিতরে গেলাম। অন্য আপুদের থেকে ফারিয়া আপুরা আরো বেশি বড় লোক, তাদের বাড়িটা আরো সুন্দর করে সাজানো। এরপর আপু আমাকে নিয়ে তার ছোট ভাইয়ের রুমে গেল, আমাকে তার সাথে পরিচয় করিয়ে দিল। এরপর আমি তার নাম জিজ্ঞাসা করলাম, সে বলল তার নাম রোহান। তারপর আমি তাকে পড়াইতে থাকলাম, আর ফারিয়া আপু আমার পাশে বসে আমার দিকে তাকিয়ে কি যেন ভাবতেছে। আমি সেটা লক্ষ্য করলাম যে ফারিয়া আপু আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি তখন আপুকে বললাম, ফারিয়া আপু। আমার কথা যেন তার কানেই যাচ্ছে না। তখনই মনে পড়লো সে তো আমাকে আপু বলতে না করছে, তাই আবার নাম ধরে ডাক দিলাম, কিন্তু সে শুনছেই না। তখনই রোহান ধাক্কা দিয়ে ফারিয়াকে বলল, অফিসার তোমাদের ডাকছে। কথাগুলো তুতলিয়ে বলল, বলো ফারহান। কি হয়েছে আপনার? আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, ডাকতেছি ডাকও শুনছেন না। ফারিয়া আপু লজ্জা পেয়ে বলল, আরে তেমন কিছু না, একটা জিনিস ভাবছিলাম তাই শুনি নাই। আচ্ছা, তোমার পড়ানো শেষ হয়েছে? না, আরো 20 মিনিট বাকি আছে। আচ্ছা, তুমি পড়াও, আমি আসছি। এবার ফারিয়া চলে গেল, আমি পড়াতে থাকলাম। এরপর 20 মিনিট পর রোহানকে ছুটি দিয়ে বাড়িতে চলে আসলাম। আসতে লাগলাম, তখন ওই ফারিয়া ডাক দিল। আমি তার কাছে গেলাম। তখন ফারিয়া বলল, তোমার মানি ব্যাগটা দাও তো দেখি। এখন কেন? দিতে বলেছি, দাও, বেশি কথা বলো না। এরপর আমি মানিব্যাগ দিলাম। আজকে মানিব্যাগে 70 টাকা আছে। ফারিয়া মানিব্যাগ নিয়ে দেখে মাত্র 70 টাকা। এরপর সে আমার মানিব্যাগে টাকা ঢুকিয়ে দিয়ে আমাকে বলল, এই টাকাগুলো তোমার অগ্রিম বেতন। আবার মনে করো না তোমার মানিব্যাগে টাকা নাই দেখিয়ে দিচ্ছি। আন্টিকে কিছু টাকা দিও, আর নিজের কাছেও কিছু রেখো। ঠিক আছে, কিন্তু এত টাকা কেন? কই এত টাকা? 3000 টাকা অনেক বেশি। তোমার কাছে এমনি বেশি মনে হয়। আমি আর কিছু বললাম না, বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে আম্মুকে টাকাগুলো দিলাম আর বললাম নতুন আরেকজন ছাত্রী নিছি, তার অগ্রিম বেতনের টাকা এটা। আম্মু এই 12 আগের মতো অনেক খুশি হলো। আমি রুমে চলে গিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম।
আমাদের দিনগুলো ভালোই কাটতেছিল। ফারিয়ার কারণে আমাদের সংসারের সব কষ্ট দূর হয়ে গেছে। আমার বাবাকেও এখন বেশি কষ্টের কাজ করতে হয় না। দেখতে দেখতে আমার পরীক্ষা চলে আসলো, আর ফারিয়া আপু এই কয়েকদিনে আমাকে অনেক আপন করে নিছে। আমার কাছে তার সব কথা বলে, তার কি ভালো লাগে কি খারাপ লাগে সব কিছু। কিন্তু আমি তার থেকে দূরে দূরে থাকি, কারণ আমি কিছু বুঝতে পারতেছি যে সে আমাকে ভালোবাসে, কিন্তু এটা যে কোনোভাবেই সম্ভব না। যতই হোক সে আমার সিনিয়র আপু, তার সাথে রিলেশনে জীবনেও সম্ভব না আমার যাওয়া। আর সামনে আমার পরীক্ষা, এখন এইসবের দিকে ভুলেও যাওয়া যাবে না। আজকে অনেক সকালে মোবাইলটা বাজতে লাগলো, আমি কল ধরলাম। তখন ফারিয়া বলল, আজকে তাড়াতাড়ি রেডি হয়ে কলেজে এসো, তোমার সাথে অনেক জরুরি কথা আছে। আমি রেডি হয়ে কলেজে গেলাম। দেখি যে ফারিয়া বসে আছে, সাথে তার সব বান্ধবী। আমি তার কাছে গেলাম। তারপর ফারিয়া বলল, তাড়াতাড়ি চলো, এক জায়গায় যাব। আমি বললাম, কোথায় যাইবা? চলো তো, দেরি হয়ে যাচ্ছে। এরপর আমি ফারিয়ার সাথে গাড়িতে করে একটা রেস্টুরেন্টের সামনে আসলাম। তখন আমি ফারিয়াকে জিজ্ঞেস করলাম, আজকেও কি কেউ কাউকে প্রপোজ করবে? তখন ফারিয়া যা বলল তা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি ফারিয়ার থেকে কখনো এটা আশা করি নাই। আজকে আমার প্রিয় মানুষটা আমাকে প্রপোজ করবে। কথাটা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল, কারণ আমি এতদিন ভাবতাম ফারিয়া আমাকে পছন্দ করে, আমাকে ভালোবাসে। এখানে আসার সময়ও মনে করছি আজ ফারিয়া আমাকে প্রপোজ করবে, কিন্তু এখন সে বলল তাকে অন্য কেউ প্রপোজ করবে। এরপর আমি ফারিয়াকে বললাম, ফারিয়া, আমার বাড়িতে একটু কাজ আছে, তোমরা থাকো, আমি যাই। আজকে কোথাও যেতে পারবো না, এখানে তোমাকেই থাকতে হবে। এখানে আমি থেকে কি করব? কাজ আছে। এবার ফারিয়া আমার হাত ধরে ভিতরে নিয়ে গেল। আমি মনে মনে ভাবতেছি, কি কপাল আমার, নিজের প্রিয় মানুষটা অন্যের হবে সেটাও আমার দেখতে হবে, তাও তার সামনে বসে থেকে। ভিতরে গিয়ে দেখি একটা ছেলে দাঁড়িয়ে আছে, দেখতে মাশাল্লাহ ফারিয়ার সাথে মানাবে, আর অনেক বড় লোকও মনে হচ্ছে। ফারিয়াকে তার বান্ধবীরা চোখ ধরে নিয়ে যাচ্ছে, আর ছেলেটা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর ফারিয়াকে ছেলেটার সামনে নিয়ে গেল, আর ছেলেটা হাঁটু গেড়ে বসে ফারিয়াকে প্রপোজ করলো, আর ফারিয়াও ছেলেটাকে আই লাভ ইউ টু বললো। আমি আর সেখানে দাঁড়িয়ে থাকলাম না, সোজা বাসায় চলে আসলাম। আর ওইদিকে ফারিয়া আমাকে খুঁজতেছে। আমাকে কোথাও না পেয়ে অনু আপুকে বলল, কি রে ফারহান কই? আমি তো দেখলাম এখানেই দাঁড়িয়ে আছে, কোথায় গেল? বলেছিল কাজ আছে, যেতে হবে, আমি নিয়ে আসছি, কিন্তু সে না বলেই চলে গেল। আমার মনে হয় ফারহান তোকে পছন্দ করে। কি বলছিস এই সব? আমি ঠিকই বলেছি, নাহলে হঠাৎ সে কেন চলে যাবে? ওর কাজ আছে, দাঁড়া, আমি ওরে কল দিতেছি। আর এইদিকে আমি বাড়িতে এসে রুমে গিয়ে দরজা বন্ধ করে কান্না করতে লাগলাম। জীবনের প্রথম কাউকে ভালোবাসলাম, সে কিনা অন্য কাউকে ভালোবাসে। মা ঠিকই বলছিল, এই বড়লোক মানুষগুলোই বড়ই আজব হয়। আমাদের মতো ছেলেদের ফিলিংস নিয়ে শুধু খেলা করতে পারে, কখনো গরিব ছেলেদের ভালোবাসতে পারে না। আমি এইসব ভাবতেছি, তখনই মোবাইলটা বেজে উঠলো। মোবাইলটা হাতে নিয়ে দেখি ফারিয়া কল দিছে। আমি কলটা ধরলাম। তখনই ফারিয়া বলল, ফারহান, তুমি কোথায়? আপু, আমি একটু কাজে আসছি। আপনাকে না বললাম আমার একটু কাজ আছে? ও, আমিও সেটাই ভাবছিলাম যে তুমি বলেছিলে কাজ আছে, সেখানেই গেছো। আপু। তুমি আমাকে আপু আপু বলতেছো কেন? বারে, আমি আপনার ছোট, তো আপনাকে আপু বলবো না? আমি তোমাকে না করেছি না আপু বলতে? সেটা হয় না। তোমার কি হয়েছে বলো তো? আচ্ছা, অনু বললো তুমি আমাকে ভালোবাসো, এটা কি সত্যি? আমি এখন কি বলবো বুঝতে পারছিলাম না। যদি বলি আমি তাকে ভালোবাসি, তাহলে তো উনি আমার সাথে আর কথাই বলবে না, আর আমি ওনার বাসায় পড়াতে যেতে পারবো না। অনু আপুকেও হয়তো না করে দেবে তার বোনকে পড়ানোর কথা। আমি যদি টিউশনই না করি, তাহলে আমার বাবাকে আবার কষ্টের কাজ করতে হবে। না, এমনিতে তাকে পাবো না, তো ভালোবাসার কথা প্রকাশ করে লাভ নাই, এটা আমার মনেই থাক। তাই আমি বললাম, কি যে বলেন আপু, আমি কই আর আপনি কই? আবার আপনি সিনিয়র আপু, আপনার সাথে কি আমার যায় যে আমি আপনাকে ভালোবাসবো? আমি তো জানি তুমি আমাকে ভালোবাসো না, অনু আমাকে বললো, তাই তোমাকে জিজ্ঞেস করলাম। অনু আপু ভুল বলছে। আচ্ছা আপু, রাখি, আমার একটু কাজ আছে।
এইটা বলে চোখের পানিগুলো মুছতে মুছতে কলটা কেটে দিলাম। তখন ওই আম্মু চিৎকার দিয়ে ডাক দিল। আমি আম্মুর কাছে গেলাম, গিয়ে দেখি আমার আব্বু মাটিতে পড়ে আছে। আমি আম্মুকে জিজ্ঞাসা করলাম, আম্মু কি হয়েছে আব্বুর? দেখ না বাবা, তোর আব্বু ক্ষেত থেকে এসে আমাকে ঠাক দিয়ে বলল বুকটা ব্যথা করছে, এক গ্লাস পানি দিতে। আমি পানি নিয়ে এসে দেখি তোর আব্বু মাটিতে পড়ে আছে। আমি আর কিছু না বলে আব্বুকে নিয়ে হাসপাতালে গেলাম। হাসপাতালে যেতে যেতে আব্বুর জ্ঞান ফিরে গেল। তারপরও গেলাম, ডাক্তার আব্বুকে দেখে বলল, এই বয়সে অতিরিক্ত কাজ করার ফলে বুকের চাপ দিয়েছে। এখন যত পারেন তাকে বিশ্রাম নিতে বলেন, আর তাকে ভালো ভালো খাবার খাওয়াবে। তার শরীর অনেক দুর্বল। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেটা ঠিক মতো খাওয়াবে। ঠিক আছে ডাক্তার সাহেব। এরপর আম্মু আর আব্বুকে বাসায় পাঠিয়ে দিয়ে আমি ওষুধ নেওয়ার জন্য দোকানে গেলাম। এরপর ঔষধ দিল। ওষুধের দাম হয়েছে ৩,০০০ টাকা। আমার কাছে আছে মাত্র ১১০০ টাকা। কি করব বুঝতে পারতেছিলাম না। তখনই দেখলাম পাশে একটা মোবাইলের দোকান। আমি মোবাইলের দোকানে গিয়ে আমার হাতের মোবাইলটা বিক্রি করে দিলাম। মোবাইলটা বিক্রি করলাম ৫,০০০ টাকা। আমি ৭০০ টাকা দিয়ে একটা বাটন মোবাইল কিনে চলে আসলাম ঔষধের দোকানে। এরপর ঔষধগুলো নিলাম। এরপর বাসায় আসার সময় ৩০০ টাকা দিয়ে কিছু ফল নিলাম আর ৫০০ টাকা দিয়ে একটা মাছ কিনে চলে আসলাম। বাসায় এসে মাকে সব দিলাম। মা আমাকে বলল, কি রে বাবা, এত টাকা পেয়েছিস কোথায়? মাসও তো শেষ হয়নি যে টিউশনের বেতন পাবি। আসলে মা, মোবাইলটা চালাতে ভালো লাগতেছিল না, তাই আমার কাছেও টাকা ছিল না, তাই মোবাইলটা বিক্রি করে দিয়ে এই সব নিয়ে আসছি। টিউশনের বেতন পেলে নতুন একটা কিনে নিব। এটা বলে আম্মুর হাতে সব দিয়ে চলে আসলাম। আসার পর আম্মু আব্বুকে বলল, জানো, তোমার ছেলে বড় হয়ে গেছে। আমার কাছে খুব সুন্দর করে মিথ্যে বলে হাসি মুখে কষ্ট লুকিয়ে চলে গেল। আমাদের সংসার চালানোর জন্য আর তোমার ওষুধ নিয়ে আসার জন্য সে তার পছন্দের মোবাইলটা বিক্রি করে দিয়েছে। আম্মু কেঁদে কেঁদে কথাগুলো বলল বাবাকে। আমি ছেলেটার কাঁধে এই বয়সে অনেক বড় একটা বোঝা দিয়ে দিছি। আমি বাবা হিসাবে ওর জন্য কিছুই করতে পারিনি। কথাগুলো বলতে বলতে আবার চোখ থেকে ২ ফোঁটা পানি মাটিতে পড়ল। আর এইদিকে আমি রুমে এসে বাটন ফোনটা নিয়ে মনে মনে বলছি, আজকে আমি অনেক খুশি যে আমার বাবা আমাকে আমি খুশি করতে পেরেছি। হয়তো আমার পছন্দের জিনিসটা বিক্রি করে দিছি। যখন আল্লাহ আমার হাতে টাকা দেবে আবার ফোন কিনে নিব, তখন আমার মায়ের মুখের এই হাসিটা হয়তো আজকে এই সব না নিয়ে আসলেও দেখতে পারতাম না। এরপর আমি এই সব ভাবতে ভাবতে চলে গেলাম গোসল করতে। ওইদিকে যে ফারিয়া অন্য কারো হয়ে গেছে সেই কথাটা এখন আমার মনেও নেই। আমি গোসল করে এসে খাবার খেতে চলে গেলাম। দেখতে দেখতে দিনটা শেষ হয়ে গেল, রাত চলে আসলো। ভাইকে নিয়ে পড়তে বসলাম, কিন্তু কোনোভাবেই পড়তে পারছিলাম না। বারবার ফারিয়ার কথা মনে হচ্ছে। সে যে অন্য কারো হয়ে গেছে এইটা এখন আমি সহ্য করতে পারতেছি না। নিজের অজান্তেই চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তখন ওই ছোট ভাই বলল, ভাইয়া তুমি কান্না করতেছো কেন? কই কান্না করি না তো ভাই, চোখে একটা পোকা পড়েছে, অনেক জ্বালা হচ্ছে, তাই চোখ দিয়ে পানি পড়তেছে। ও, আম্মুকে ডাক দিব? না, এমনিতেই বাহির হয়ে যাবে, তুমি পড়ো, আমি ওয়াশরুম থেকে আসি। এরপর আমি ওয়াশরুমে চলে আসলাম। আর একটু হলে ছোট ভাইটা ধরে ফেলতো যে আমি কান্না করতেছি। তারপর চোখে পানি দিয়ে আবার পড়ার টেবিলে চলে আসলাম। এরপর পড়া শেষ করে খাবার খেয়ে শুয়ে পড়লাম, কিন্তু কোনোভাবেই ঘুম আসছে না। শুধু ফারিয়ার কথাই মনে হচ্ছে আর চোখ দিয়ে পানি পড়তেছে। ছটফট করতে করতে কেটে গেল আমার রাতটা। সকালে রেডি হয়ে আশিকরে কল দিলাম। সে বলল সে আমার জন্য দাঁড়িয়ে আছে বাইক নিয়ে। আমি তাড়াতাড়ি ওর কাছে গেলাম। এরপর কলেজে চলে আসলাম। কলেজে ঢুকতেই ফারিয়া আপুর সামনে পড়ে গেলাম। তারপর আপু বলল, কেমন আছো ফারহান? এই তো আপু ভালো, আপনি? ভালো। কালকে আমার ছোট ভাইকে পড়াতে আসলেন না যে? আসলে আপু বাবা অনেক অসুস্থ হয়ে গিয়েছিল, তাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম, তাই আর পড়াতে যেতে পারিনি। কি হয়েছে আঙ্কেলের? আব্বুর বুকে চাপ দিচ্ছিল, তাই জ্ঞান হারিয়ে ফেলছিল, তাই আব্বুকে নিয়ে হাসপাতালে গেছি। এখন কেমন আছে? ভালো। এরপর ফারিয়া যা বলল তা শুনে তো আমি পুরাই অবাক। চলো তোমাদের বাসায় যাব আঙ্কেলকে দেখতে। না আপু। কেন? আপু আপনারা এত বড় লোক, আমাদের মতো গরিবের বাড়িতে গেলে আমি আপনাকে বসার জায়গাটাও দিতে পারবো না। আমার বাবা মা আরো লজ্জা পাবে। তুমি চলো তো।
তারপর এরকম জোর করে আমাকে নিয়ে গাড়িতে গেল। এরপর আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণ পর আমাদের বাড়ির সামনে চলে আসলাম। তারপর আপুকে বললাম, আপু আমরা চলে এসেছি, ওই যে সামনের ওইটা আমাদের বাড়ি। ও আচ্ছা, গাড়িটা এখানে রেখে হেঁটে যাই। ঠিক আছে। এরপর গাড়ি থেকে নেমে আপুকে নিয়ে হেঁটে গেলাম বাড়িতে। ঢুকতেই আম্মুকে ফারিয়া আপু দেখে সালাম দিল। আম্মু সালামের উত্তর দিল। এরপর আম্মু ফারিয়াকে জিজ্ঞাসা করলো, কে তুমি মা? আন্টি, আমি ফারহানের ফ্রেন্ড। আমরা একসাথেই পড়ালেখা করি। শুনলাম আঙ্কেলের শরীর ভালো না, তাই দেখতে আসলাম। ঠিকই শুনেছ মা, তোমার আঙ্কেলের শরীর ভালো না। তোমরা ভেতরে যাও, ওই রুমে উনি শুয়ে আছে। এরপর আমি ফারিয়া আপুকে নিয়ে আব্বুর রুমে গেলাম। তারপর ফারিয়া আপু আব্বুকে জিজ্ঞাসা করলো কেমন আছেন। আব্বু বলল ভালো আছি। এরপর আরো কিছু কথা বলে ফারিয়া আপু আমাকে বলল, ফারহান, তোমার রুমে চলো, তোমার রুমটা দেখি। আমার রুমটা একদম নোংরা, আপনি বরং আব্বুর রুমেই থাকুন। তুমি চলো তো। এরপর জোর করে আমার রুমে নিয়ে গেল। আমি বললাম, এটা আমার রুম আপু। রুমে গিয়ে বলল, বাহ, রুমটা তো অনেক সুন্দর, কিন্তু জামা কাপড়গুলো এলোমেলো হয়ে আছে। তুমি বাইরে যাও, আমি গুছিয়ে দিচ্ছি। কি বলছেন আপু? আপনি আমাদের বাড়ির মেহমান, আপনি আমার রুম গুছিয়ে দিবেন? এটা হয় না। এটা তো কিছুদিন পর আমার রুমে হবে। কথাটা একদম আস্তে আস্তে বলল। কি বললেন আপু? শুনি নাই। তুমি বাইরে যাও তো। এরপর আমি মায়ের কাছে গেলাম। গিয়ে দেখি মা রান্না করে রান্না করতেছে। আমি আম্মুকে বললাম, আম্মু এই সময় আজকে রান্না করছো? বাবা, সকালে যা রান্না করেছিলাম সব শেষ। এখন কিছু পরিমাণ ভাত আর আলু ভর্তা আছে। এইগুলো দিয়ে কি একজন মেহমানকে খাওয়ানো যাবে? আর তুই যে মাছ এনেছিলি কালকে, সেটা রান্না করতেছি। আমি কেন সাহায্য করবো তোমাকে? এই পেঁয়াজগুলো কেটে দে বাবা, আমার পেঁয়াজ কাটতে অনেক কষ্ট হয়। ঠিক আছে আম্মু। তারপর আমি পেঁয়াজ কাটতে লাগলাম। কাটতেছি আর চোখ দিয়ে পানি পড়তেছে। তারপরও কষ্ট করে কাটতেছি, কারণ আম্মু কাটলে তো আম্মুরও আমার মতোই কষ্ট হবে। আমি চাই না তাকে কষ্ট দিতে। ওইদিকে ফারিয়া জামা কাপড় গুছিয়ে আমাকে ডাকার জন্য এসে দেখে আমি পেঁয়াজ কাটতেছি আর কান্না করতেছি। ফারিয়া আমাকে দেখে হাসতেছে। আমি পেঁয়াজগুলো কেটে আম্মুকে জিজ্ঞাসা করলাম, আম্মু আর কোনো সাহায্য করতে হবে? আম্মু বলল, না বাবা, আর কিছুই করতে হবে না, তুই রুমে যা, দেখ মেয়েটা একা বসে বসে বিরক্ত হচ্ছে নাকি। এরপর আমি হাত মুখ ধুয়ে রুমে এসে দেখি ফারিয়া রুমটা গুছিয়ে একদম সুন্দর করে বসে আছে। আমি যার পর আমাকে ফারিয়া বলল, বাহ, ভালোই তো মায়ের কাছে সাহায্য করো। বউকে নিশ্চয়ই আরো বেশি সাহায্য করবে। একটা মেয়ে তার মা বাবা ভাই বোন ছেড়ে আমার ঘরে বউ হয়ে আসবে, তাকে তো সব রকমের সাহায্য করবই, তাই না? আমি যদি তাকে না বুঝি তাহলে সে কার কাছে যাবে? তুমি যার স্বামী হবে সে অনেক বেশি ভাগ্যবতী হবে এবং অনেক সুখে থাকবে। যাকে ভালোবাসলাম সে অন্য কারো হয়ে গেল, আর এখন আসছে আমার বউ নিয়ে। আস্তে করে বললাম, ফারিয়া শুনলো না। কিছু বলছো ফারহান? না আপু, তা কেমন লাগলো এই গরিবের বাড়ি? অনেক ভালো। একটু পর আম্মু এসে খেতে ডাকলো। আমি ফারিয়া আপুকে বললাম, আপু গরিবের বাড়িতে আসছেন, মা আপনার জন্য সামান্য কিছু রান্না করছে, যদি খেয়ে দেখতেন আম্মু খুশি হইতো। তুমি এভাবে কথা বলছো কেন? চলো আন্টির হাতে রান্না খেয়ে আসি। তারপর ফারিয়া আপুকে নিয়ে খাবার খেতে লাগলাম। তারপর আম্মু যা যা রান্না করছে সব সামনে দিল। তখন ফারিয়া আপু বলল, আন্টি, আমার তো মা নেই, যদি আপনি আমাকে খাইয়ে দিতেন খুশি হতাম। তারপর আম্মু ফারিয়াকে খাওয়াই দিতে লাগলো। ফারিয়া এতটা খুশি হয়ে খাচ্ছে যেন সে তার মাকে পেয়েছে। এরপর খাওয়া শেষ করে ফারিয়াকে নিয়ে আম্মুর কাছে থেকে বিদায় নিয়ে চলে আসলাম। ফারিয়া আমাদের বাড়ি থেকে বাইরে হয়ে আমাকে বলল, ধন্যবাদ ফারহান, আমাকে এত সুন্দর একটা ফ্যামিলির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তোমার কারণে আজকে নিজের মায়ের মতো করে কেউ আমাকে খাইয়ে দিল। জানো, আমি বাবার আদর অনেক পেয়েছি, কিন্তু মায়ের আদর পাইনি। যার মা নেই সেই জানে মায়ের আদর না পাওয়া কতটা কষ্টের। কষ্ট পেলে মা থাকলে তাকে জড়িয়ে ধরে কান্না করা যায়, মায়ের কাছে সব শেয়ার করা যায়, কিন্তু যার মা থাকে না সেই জানে কতটা কষ্টে তাকে দিন কাটাতে হয়। জানো ফারহান, একটা মেয়ের সব থেকে আপন হয় তার মা, কিন্তু দেখো
আমার সেই মাটাই নেই। আমি মাকে অনেক মিস করি। আজকে তোমার মায়ের হাতের রান্না খেয়ে আমার মায়ের হাতের রান্নার কথা মনে পড়ে গেল। আমার মায়ের হাতের রান্নাও এত মজা ছিল। কতদিন হলো মায়ের হাতের রান্না খায় না। যার মা আছে সে পৃথিবীর সব থেকে সুখী মানুষ। কথাগুলো বলতে বলতে ফারিয়ার চোখ থেকে কয়েক ফোঁটা পানি মাটিতে গড়িয়ে পড়ল। আমি ফারিয়ার চোখের পানি মুছে দিলাম। তারপর তাকে সান্ত্বনা দিয়ে বললাম, আপনার যখন ইচ্ছা হবে আমাদের বাড়িতে চলে আসবেন। আমার মা মানে আপনারও মা, যেই সময় ইচ্ছা হবে চলে আসবেন। এইটা বলার পর ফারিয়া খুশিতে আমাকে জড়িয়ে ধরলো। আমি তো পুরাই অবাক, কি করলো এটা। তখনই ফারিয়ার ফোনটা বেজে উঠলো। ফারিয়া আমাকে ছেড়ে দিয়ে বলল, শুভ কল দিয়েছে, আমি এখন যাই। আসলে শুভ হলো যে ছেলেটা কালকে ফারিয়াকে প্রপোজ করছে তার নাম। তার কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। ফারিয়া গাড়ি নিয়ে চলে গেল, আমিও বাসায় চলে আসলাম। বাসায় আসার পর আম্মু আমাকে বলল, কি রে বাবা, মেয়েটা কে ছিল? তুই কি তাকে ভালোবাসিস? আমার কিন্তু মেয়েটা পছন্দ হয়েছে, মেয়েটাও অনেক ভালো। কি যে বলো মা, ওনারা কোথায় আর আমরা কোথায়? ওনাদের সাথে আমাদের যায় যে ওনাকে আমি ভালোবাসবো? তারা অনেক বড় লোক রে মা, তাকে আমি ভালোবাসতে পারি না, আর সে অন্য একজনকে ভালোবাসে। কথাগুলো বলে মনটা খারাপ করে মায়ের সামনে থেকে চলে আসলাম। এরপর বিকেলে অন্য আপুর বাসায় গেলাম আপুর বোনকে পড়াতে। তারপর তাকে পড়াইতে থাকলাম। তখন ওই অনু আপু রুমে আসলো। এরপর বলল, কেমন আছো ফারহান? আর আঙ্কেল কেমন আছে? আপু আমি ভালো আছি, আর বাবাও এখন ভালো আছে। আপনি কেমন আছেন? ভালো। ফারহান, একটা কথা জিজ্ঞেস করব, নিজের বড় বোন হিসাবে সত্যি বলবা? জি আপু, জিজ্ঞাসা করেন, অবশ্যই বলবো। তুমি কি ফারিয়াকে ভালোবাসো বা পছন্দ করো? সত্যি বলবা প্লিজ। দূর আপু, কি যে বলেন, কই ফারিয়া আর কই আমি, তার সাথে কি আমার যায়? সত্যি বলো, আমি তোমার বড় বোনের মতো। বোনের কাছে কি কেউ মিথ্যা বলে? কি বলবো আপু, সত্যি বলতে আমি তাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, কিন্তু তাকে কখনো বলতে পারবো না। আর এখন তো সে অন্য কারো। কেন বলতে পারবে না? দেখেন আপু, তাকে যদি ভালোবাসার কথা বলি আর সে যদি রেগে যায়, আর সে তো অন্য কারো। ওনার দয়াতে আজ আমার সংসার চলতেছে, আমার বাবা মা খাইতে পারতেছে। এখন যদি ফারিয়া রেগে গিয়ে আমার কাছে তার ভাইকে না পড়ায় আর আমার সাথে যদি কথা না বলে, আপনাকে যদি আমার কাছে মিমকে পড়াইতে না করে, তখন আমার পরিবারটা না খেয়ে মরবে। থাক না আমার ভালোবাসাটা অপ্রকাশিত। যদি কখনো বলার সুযোগ পাই, তার যোগ্য যদি হতে পারি, তাহলেই বলবো। অন্য আপু আমার কথা শুনে আর কিছুই বলতে পারলো না। এরপর মিমকে আরো কিছুক্ষণ পড়িয়ে চললাম ফারিয়া আপুর বাসার উদ্দেশ্যে, তার ভাইকে পড়াইতে। তারপর ফারিয়া আপুর ভাইকে সন্ধ্যাবন্ত পড়িয়ে বাসায় চলে আসলাম। আজকে পকেটে একটা টাকাও ছিল না, তাই হেঁটে হেঁটে আসতে হয়েছে। দেখতে দেখতে কিছুদিন চলে গেল, আরও ফাইনাল পরীক্ষা চলে আসলো। মনে হচ্ছে এইবার পরীক্ষা দিতে পারবো না, কারণ পরীক্ষার ফি এর টাকা আমার কাছে ছিল না। বাবা অসুস্থ, সে এখন কোনো কাজ করতে পারে না। টিউশন করিয়ে যা পাই সে টাকা দিয়ে সংসার ঠিক মতো চলে না। এখন পরীক্ষার ফি জমা দিব কই থেকে? মনটা খারাপ করে কলেজের একটা গাছের নিচে বসে আছি। চোখগুলোতে আকাশের বৃষ্টি আসার আগে যেমন মেঘ জমে থাকে, সেই রকম আমার চোখেও পানি জমে আসছে। যেই কোনো সময় পানিগুলো নিচে গড়িয়ে পড়বে। আমি মাথাটা নিচু করে বসে রইলাম। তখনই আমার কাঁধে কেউ হাত রাখলো। আমি চোখটা মুখিয়ে পিছনে তাকালাম, দেখি ফারিয়া আপু আর তার সাথে তার বয়ফ্রেন্ড। ফারিয়া আমাকে বলল, ফারহান, এখানে মাথা নিচু করে বসে আছো কেন? কোনো সমস্যা? না আপু, কোনো সমস্যা নেই, এমনি ভালো লাগতেছিল না তাই বসে আছি। ও, পরীক্ষা ফ্রি দিয়েছো? না মানে কি হয়েছে? এমন তোতলাচ্ছ কেন? না আপু, দেই নাই। কেন? এমনি আপু, কালকে দিয়ে দিব। তখন ওই শুভ পাশ থেকে বলল, ফারিহা চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে, পরে ওর সাথে কথা বলবো। আচ্ছা যান, চলো। ফারহান, যাই এখন, পরে কথা হবে। ঠিক আছে আপু। এরপর ফারিয়া চলে গেল। আমি তার যাওয়ার দিকে তাকিয়ে আছি। এবার আর চোখগুলোতে থামাতে পারলাম না, পানিগুলো পড়তে থাকলো। আমি আবার মাথাটা নিচু করে ফেললাম, কারণ মানুষ যদি দেখে আমি ছেলে হয়ে কান্না করতেছি, নানা রকমের কথা বলবে। ছেলেদের আবার কান্না করতে নেই। আমি কান্না করছি, হঠাৎ আমার কাঁধে কেউ হাত রাখলো।
আমি চোখ মুছে আবার পিছনে তাকালাম, তাকিয়ে বললাম, অন্য আপু আপনি এখানে? দেখলাম তুমি মাথা নিচু করে বসে আছো, তাই আসলাম। কি হয়েছে তোমার? চোখগুলো এমন লাল হয়ে আছে কেন? তুমি কি কান্না করেছো? কি যে বলেন আপু, কান্না করব কেন? এমনিই বসেছিলাম, আশিক আসবে তাই। আর চোখ লাল কারণ রাতে ঘুম হয়নি। দেখছি আমি, ফারিয়া শুভ ভাইয়ের সাথে যাওয়ার পর থেকে তুমি এইভাবে মাথা নিচু করে কান্না করছো। আমার কাছে কিছু লুকিয়ে না কি হয়েছে বলো? আসলে আপু, বাবা অসুস্থ তা তো জানেন, এখন পরীক্ষাও চলে এসেছে, মাসও শেষ হয়নি, মায়ের কাছেও টাকা নাই যে পরীক্ষার ফিয়ের জন্য টাকা চাইবো। মনে হয় এবার পরীক্ষাই দিতে পারবো না, তাই মনটা অনেক খারাপ। আর এমন সময় ফারিয়া অন্য কারো হাত ধরে চলে গেল, তাই চোখের পানি আর আটকে রাখতে পারিনি। তোমার টাকা লাগবে? আমাকে বলেই তো পারতে। এই মাসের পড়ানোর বেতন আমি অগ্রিম দিয়ে দিতাম। তোমার পরীক্ষার ফি দিতে কত টাকা লাগবে বলো, আমি দেই। 4,900 টাকা হয়েছে আপু, এত টাকা কি আপনি আমাকে দিবেন? এই নাও 5,000 টাকা। তুমি ঠিক মতো পরীক্ষা দাও ভাই, দোয়া করি মানুষের মতো মানুষে তোমার মা বাবার আশা পূর্ণ করো। দোয়া করবেন আপু। তারপর আমি টাকা নিয়ে অনেক খুশি হয়ে চলে গেলাম ফি দিতে। তারপর ফি দিয়ে সোজা বাসায় চলে আসলাম। জানতে পারলাম 15 দিন পর আমাদের পরীক্ষা। বাসায় এসে খাবার খেয়ে চলে গেলাম অনু আপুর বোন মিমকে পড়াইতে। তাকে পড়ানো শেষ করে গেলাম ফারিয়া আপুদের বাসায় তার ভাইকে পড়াইতে। ফারিয়া আপুর ভাইকে পড়াইতেছি, তখন ফারিয়া আপু এসে বলল, আজকে আর পড়াতে হবে না। কেন আপু? তোমার সাথে আমার কিছু কথা আছে। জি বলেন। বাহিরে আসো, বলছি। তারপর আমি আপুর সাথে বাইরে গেলাম। তারপর আপু বলল, তোমাকে একটা খুশির খবর দেওয়ার জন্য বাহিরে নিয়ে আসলাম। ওর সামনে বলতে লজ্জা করছিল। আমি ভাবলাম হয়তো আজ সে আমাকে প্রপোজ করবে, তাই বললাম, কি খুশির খবর শুনি। আমি তোমাকেই প্রথম বলতেছি, এর আগে কাউকে বলিনি। বলেন। আমার শুক্রবার বিয়ে। আব্বু আমাকে আর শুভকে মেনে নিয়েছে, তাই আব্বু শুক্রবার আমাদের বিয়ে ঠিক করেছে। আর শুভ অনেক ভালো ছেলে, আব্বু ছাত্র ছিল, তাই বাবাকে যখন একবার বলেছি আমি তাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, তখনই বাবা রাজি হয়ে গেছে। আর শুভর বাবা মা এসে বিয়ে ঠিক করে গেছে, তাই সকালে কলেজ থেকে বাসায় চলে আসছিলাম। ফারিয়ার কথা শুনে মাথা যেন আকাশ ভেঙে পড়লো। আমি কি শুনলাম এটা? ফারিয়ার বিয়ে? আমি কিভাবে ওরে না দেখে থাকবো? আমি সব ভাবতেছি, তখন ওই ফারিয়া আমাকে ধাক্কা দিয়ে বলছে, কি হয়েছে ফারহান, কিছু বলছো না যে? তুমি খুশি হওনি বাবা আমাদের মেনে নিয়েছে যে? আমি মুখে মিথ্যা হাসি দিয়ে বললাম, কি যে বলেন আপু, আমি তো অনেক খুশি যে আপনি আপনার ভালোবাসার মানুষকে পাবেন। দোয়া করি অনেক ভালো থাকুন। তুমি কিন্তু অবশ্যই আমার বিয়েতে আসবে, মনে থাকবে? আপু। তারপর সেখান থেকে চলে আসলাম। তাদের বাড়ি থেকে বাহির হইতে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। অনেক চেষ্টা করলাম, কিন্তু চোখের পানি আটকে রাখতে পারলাম না। মনটা অনেক খারাপ। এই অবস্থায় বাড়িতেও যাওয়া যাবে না, আমার মন খারাপ দেখলে আম্মুরও মন খারাপ হয়ে যাবে। তাই এই সন্ধ্যায় চলে গেলাম নদীর পাড়ে। অনেকক্ষণ সেখানে বসে থাকলাম, এরপর বাসায় চলে আসলাম। এসে আজকে আর পড়তে বসলাম না, এসে দরজা লাগিয়ে কান্না করতে লাগলাম। কি হলো এটা? আমি এতদিন ভাবছি ফারিয়া একদিন না একদিন ঠিক আমার হবে। আগে ভালো একটা রেজাল্ট করি, তাড়াতাড়ি ফারিয়াকে মনের কথাটা বলবো। আর সে এখন অন্য কাউকে বিয়ে করে ফেলবে, তাহলে কি ফারিয়া আমার হবে না? তাকে কি আমি পাবো না? কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি মনে নাই। আম্মুর ডাকে ঘুম ভাঙলো। আমি গিয়ে দরজা খুলে দিলাম। আম্মু রুমে ঢুকে জিজ্ঞাসা করলো, বাবা তোর কি হয়েছে বলবি? আমি আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে সব বললাম যে আমি তাকে ভালোবাসি আর সে অন্য কাউকে বিয়ে করে নিচ্ছে। তখন আম্মু আমাকে সান্ত্বনা দিয়ে বলল, দেখ রে বাবা, আমরা গরিব মানুষ, আর তারা এত বড় লোক, আমাদের সাথে কি ওর যায় বল বাবা? আচ্ছা তুই যদি ওরে ভালোবাসিস, তাহলে আমি কালকে গিয়ে ওর বাবাকে বলবো যে তুই ওরে ভালোবাসোস, তুই ওরে বিয়ে করতে চাস। আর কান্না করিস না বাবা। আর তুইও সময় থাকতে ফারিয়াকে বলে দে, সে যদি তোকে ভালোবাসে তাহলে তোকে ছাড়া অন্য কাউকে কখনো বিয়ে করবে না। হয়তো সে তোকে ভালোবাসে, কিন্তু লজ্জায় বলতে পারে না।
আম্মু, তোমাকে এখন ওদের বাড়িতে যেতে হবে না, কালকে ওরে বলে দেখি ওই কি বলে। যদি ফারিয়া রাজি হয় তাহলেই তোমরা ওদের বাড়িতে যেও, এখন গেলে অপমানও করতে পারে। ঠিক আছে বাবা, তুই যা বলছিস তাই হবে, আর কান্না করিস না, খেতে আয়। তারপর আমি খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। আর কখন রাতটা শেষ হয় সে অপেক্ষা করতেছিলাম। জেগে থাকতে থাকতে রাতটা শেষ হয়ে গেল। আজ সকালে অনেক তাড়াতাড়ি রেডি হয়ে কলেজে চলে আসলাম। একটু পর শুভের সাথে ফারিয়াও আসলো। আমি ভাবলাম আজকেই তোমাকে আমার মনের কথা যে করেই হোক বলবো, তাই ফারিয়াকে বললাম, ফারিয়া তোমার সাথে কিছু কথা আছে, একটু ওদিকে আসবা? ফারিয়া আমার সাথে একটা গাছের নিচে আসলো। আমি তাকে বললাম, ফারিয়া একটা কথা বলার ছিল তোমাকে। বলো, এতে পারমিশন নেওয়ার কি আছে? কিভাবে বলবো বুঝতে পারতেছি না, অনেক ভয় করতেছি। তোমার কি টাকা লাগবে? না। তাহলে কি বলবা, বলো। ফারিয়া, আমি তোমাকে সেই প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। এই কয়েকদিনের নিজের থেকেও তোমাকে বেশি ভালোবেসে ফেলেছি। তুমি ওই দিন আমাকে রেস্টুরেন্টে নিয়ে গেছিলে, আমি ভাবছি তুমি আমাকে প্রপোজ করবা, কিন্তু তুমি অন্য কাউকে প্রপোজ করছো। আমার অনেক কষ্ট হয়েছে সেদিন। কালকে তোমার বিয়ের কথা শুনে অনেক কান্না করছি, তাই আজকে তোমাকে মনের কথাগুলো বললাম। আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। আই লাভ ইউ ফারিয়া। চিৎকার করে কথাটা বললাম, সাথে সাথেই এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার? তোদের মতো ছোট লোকদের না এটাই অভ্যাস। দয়া করে টিউশনি দিয়ে সংসার চালাতে দিছি, আর আমার বাবার টাকা দেখে তুই আসছিস আমাকে ভালোবেসে আমার বাবার সম্পত্তির মালিক হতে। আজকে থেকে তুই আমার চোখের সামনে আসবি না, কুত্তার বাচ্চা ছোট লোক কোথাকার। ফারিয়ার বকা শুনে আর থাপ্পড়ের আওয়াজ শুনে সবাই আমার দিকে দেখছিল। আর এমন সময় শুভ আসলো আর ফারিয়াকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে বাবু? এই ছোট লোকের বাচ্চাই আমাকে প্রপোজ করেছে। আমি ওরে বলেছি আমার তোমার সাথে বিয়ে শুক্রবার, তারপরও প্রপোজ করেছে। দাঁড়াও তুমি এখানে, আমি ওর জন্মের শিক্ষা দিয়ে দিতেছি। এই বলে সে আমার কাছে এসে আমাকে মারতে লাগলো। অনেক মারার ফলে আমি ঠিক মতো দাঁড়াতে পারছিলাম না। তখন শুভ ফারিয়াকে বলল, আমি ওরে দৌড়লাম, তুমি জুতা খুলে ওর জুতো দিয়ে দুই গালে দুইটা বাড়ি দাও। তারপর শুভ আমাকে দৌড়লো আর ফারিয়া জুতা খুলে আমার দুই গালে কষে দুইটা জুতা দিয়ে বাড়ি মারলো। আমার গাল ফেটে রক্ত করতে লাগলো। আর এমন সময় অন্য আপু এসে আমাকে ধরলো আর আমি জ্ঞান হারিয়ে ফেললাম। এরপর আর কিছুই মনে নাই। যখন জ্ঞান ফিরলো তখন দেখলাম হাসপাতালে কেবিনে শুয়ে আছি। পাশে তাকিয়ে দেখি অনু আপু দাঁড়িয়ে আছে। আমার জ্ঞান ফিরেছে বলে অনু আপু বলল, ফারহান তুমি ঠিক আছো তো? আপু। আমি আগে জানতাম না ফারিয়া এই রকম খারাপ ব্যবহার করতে পারে। আমি জানি না ভাই, ওই এমনটা কেন করলো। সে তো তোমাকে অনেক পছন্দ করতো। তুমি আমাদের থেকে জুনিয়র হওয়া সত্ত্বেও আমাদের সাথে জায়গায় জায়গায় তোমাকে নিয়ে যেত। হঠাৎ ওর কি হলো? আপু, ওরে আমি ভালোবাসার কথা বলছিলাম, তাই ফারিয়া আমাকে এমনভাবে অপমান করলো আর শেষে নিজের পায়ের জুতা দিয়ে আমার গালে মারলো। কথাগুলো বলেই কান্না করে দিলাম। আর এমন সময় আমার বন্ধুরা আসলো। এসে আশিক বলল, ফারহান তোকে নাকি একটা মেয়ে জুতা দিয়ে বাড়ি মারছে, একটা ছেলেকে নাকি তোকে অনেক মেরেছে। তুই আমাদের কল দিলি না কেন? বেশি মারে নাই বন্ধু। ওই শালার পুত তোকে মারার সাহস পাইবে নাকি? তুই একবার আমাদের কল দিতি। আমরা তো ক্লাসে এসেছিলাম, যখন শুনলাম তোকে মারছে আমরা আস্তে আস্তে আপু তোকে হাসপাতাল নিয়ে এসেছে। কে মারছে একবার নামটা বল। শুভ নামের একটা ছেলে মারছে। এই যে ওই ছেলের পিক, আর যেই মেয়েটা মাইট খাওয়াইছে সে আমার বান্ধবী এবং আমার বাংলা শিক্ষকের মেয়ে। মোবাইল থেকে একটা ছবি দেখিয়ে বলল, বন্ধু তোর সামনে এই কুত্তার বাচ্চার কুত্তার মতন মারমু, দেখিস আমার বন্ধুর গায়ে হাত দিব। দেখ বন্ধু, আমি কোনো ঝামেলা চাই না। আমাকে লেখাপড়া করে মানুষের কথার জবাব দিতে হবে। তুই একটু তাড়াতাড়ি কালকে কলেজে আসবি। এরপর আমরা হাসপাতাল থেকে চলে আসলাম। অনু আপু হাসপাতালের সব বিল দিল। তারপর আশিক আমাকে আমার বাড়ির সামনে দিয়ে সে বাড়িতে চলে গেল। আমি বাড়িতে ঢুকতেই আম্মু আমাকে দেখে বলল, কি হয়েছে বাবা, তোর এই অবস্থা কেন? আম্মু রিকশায় অ্যাক্সিডেন্ট করছে, তাই একটু ব্যথা পাইছি। মিথ্যা বললাম। সত্যি বললে আম্মু অনেক চিন্তা করবে আর নানা রকমের কথা বলবে। অনেক ব্যথা পাইতেছিস?
বাবা রিক্সাওয়ালাকে একটু দেখে চালাতে বলবি না? না আম্মু, বেশি ব্যথা পাই নাই, তুমি চিন্তা করো না। এরপর আস্তে আস্তে রুমে চলে আসলাম। রুমে আসার পর বারবার ফারিয়ার জুতা দিয়ে গালে বাড়ি দেওয়ার কথাটা মনে হইতেছে। কি এমন দোষ করছিলাম যে কারণে জুতা দিয়ে আমাকে বাড়ি মারলো? সে তো বললেই হতো সে আমাকে ভালোবাসে না। আমি কি তাকে জোর করতাম? আম্মু ওই দিন সত্যি বলছিল, বড়লোক ঘরের মেয়েরা কখনোই গরিব ঘরের ছেলেদের ভালোবাসে না, তারা শুধু মন নিয়ে খেলা করে। আর যখন আমরা ভালোবাসার কথা বলি তখনই আমাদের নিয়ে মজা করে। তার কথা ভেবে অনেক কান্না করে তারপর ফ্রেশ হয়ে অনু আপুকে কল দিয়ে বললাম যে কিছুদিন আমি মিমকে পড়াতে আসবো না, শরীরটা ঠিক হলে তারপর পড়াবো। এরপর আমি একটু ঘুমানোর চেষ্টা করলাম, তারপর কখন যেন ঘুমিয়ে গেলাম। সন্ধ্যায় আম্মুনটাকে ঘুম ভাঙলো, তারপর আমি উঠে পড়তে বসলাম। পড়তে পড়তে অনেক রাত হয়ে গেল, আমার শরীরেও অনেক ব্যথা, তাই তাড়াতাড়ি খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে আশিক আমাদের বাসায় এসে আমাকে ঘুম থেকে উঠিয়ে বলল, কখন থেকে কল দিচ্ছি, কল ধরছিস না কেন? তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে আয়, ওই শালারে কাউসারেরা আটকাইছে, তুই গেলে ওরে জন্মের শিক্ষা দিব। দেখ বন্ধু, আমি কোনো ঝামেলা চাই না, তোরা ওরে ছেড়ে দে, আমার দরকার নাই প্রতিশোধ নেওয়ার। তুই তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়, আমি বাইক নিয়ে বাইরে দাঁড়িয়ে আছি। আমার কোনো কথাই ওরা শুনলো না। এরপর আমি রেডি হয়ে চলে গেলাম ওর সাথে কলেজে। গিয়ে দেখি শুভকে ওরা ধরে রাখছে, সবার হাতে লাঠি। আশিক গিয়ে শুভকে লাঠি দিয়ে বাড়ি মারতে থাকলো। আমি বললাম, আশিক মারিস না, শুধু শুধু ঝামেলা বাড়বে। তুই চুপচাপ দেখ, ওই আমার বন্ধুর গায়ে হাত তুলে। কিরে শুভ, মেয়ে দেখে নিজেকে হিরো মনে করেছিলি? ওই তোর ফাহিমামা, ডাক দে, তোরে বাঁচাইতে বল, দেখি তোরে আজকে তোর কোন বাপ এসে বাঁচায়। এই বলে শুভকে সবাই মারতে লাগলো। আমি গিয়ে সবাইকে থামালাম, না হলে তারা শুভরে মেরেই ফেলতো। কাউসার শুভকে ধরে বলল, কিরে, এখন পারলে ফারহানকে টাচ কর, দেখি তোর কত বড় সাহস। ভাই তোমরা আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। তোকে মাফ করব? তুই বল, ফারিহার তোর মা লাগে আর ফারহানে তোর বাপ লাগে? এইটা বলে লাঠি দিয়ে দুইটা বাড়ি দিল। আর শুভ বলতে লাগলো, ফারহানের আমার বাপ লাগে, সে আমার ধর্মের বাপ, প্লিজ এইবার আমাকে ছেড়ে দাও, আমি আর জীবনও এই ভুল করব না। তখন ফারিয়া কই থেকে যেন দৌড়ে আসলো, এসে আমাকে কষিয়ে একটা থাপ্পড় মারলো আর বলতে লাগলো, কি রে ছোট লোকের বাচ্চা, তোর প্রেমের প্রস্তাবে রাজি হয়নি বললে তুই আমার হবু জামাইকে মারছিস? তখন নয়ন এসে বলল, এই তুই কাকে ছোট লোক বলছস? হ্যাঁ, তোর বাপে কয় কোটি টাকার মালিক হয়ে গেছে, তুই মানুষকে ছোট লোক বলস? আসল ছোট লোক তো তুই। তোর বাপের টাকা থাকলে কি হবে, মনটা ছোট লোকের। আরে আমার বন্ধু তোরে ভালোবাসছিল, কোনো পাপ তো করে নাই। তুই আর তোর হবু জামাই কেন ওরে মারছস, আবার জুতা দিয়ে বাড়িও দিছস? তুই বললেই তো সে আর তোরে কিছুই বলতো না। এইসব কি করার দরকার ছিল? শোন, ফারহান আমাদের বলে নাই ওরে মারতে, আর তোরে ভালোবাসার কথা বলায় তুই রাজি না বলেই তাকে মারতেছি না, ওরে মারতেছি এই শালার পথে আমার বন্ধুর গায়ে হাত দিছে। এই কথাগুলো বললই নয়ন। তোদের সব কয়টাকে আমি দেখে নিব। ফারিয়া আপু, দোষটা আমার, আমি আপনাকে ভালোবাসার কথা বলছি, আমি আপনার কাছে মাপ চাই, এই ঝামেলা আর বাড়াবেন না। আপনি তো আমার পরিবারের অবস্থাটা জানেন, দয়া করে আমাকে ঠিক মতো লেখাপড়া করতে দিন। আমার বাবা মায়ের আমাকে নিয়ে অনেক বড় স্বপ্ন। ফারিয়া আর কিছু বলল না, শুভকে নিয়ে সেখান থেকে চলে গেল। আমি বন্ধুদের বললাম, তোরা কাজটা ঠিক করিস নাই, এইভাবে কাউকে মারা ঠিক না। বন্ধুর গায়ে হাত দিয়ে মাটিতে নিচে পুঁতে ফেলবো? তুই শুধু আমাদের বন্ধু না, আমাদের ভাই। তোর গায়ে হাত দেবে আর আমরা ছেড়ে দিব, এটা কি হয় নাকি? তোদের মতো বন্ধু পেয়ে সত্যি আমি ধন্য, জীবনে কিছু পাই আর না পাই, তোদের মতো বন্ধু পেয়েছি, এটাই চলবে। এরপর আমরা সবাই ক্লাসরুমে চলে আসলাম আর ক্লাস করতে থাকলাম। দেখতে দেখতে ক্লাসগুলো শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় আসার সময় অনেক চিন্তা হচ্ছিল যে ফারিয়া আপু যে পরিমাণ রাগী, না জানি আমার সাথে সামনে কি করে। আর এখন তো আমাদের সংসার চালানোটাও কষ্ট হয়ে যাবে। আগে তো দুজনকে টিউশনি পড়ানোর টাকা দিয়ে সুন্দর করে সংসার চলে যেত, কিন্তু এখন তো আর ফারিয়া আপুর ভাইকে পড়াতে পারবো না। কথাগুলো ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। দেখতে দেখতে অনেক দিন কেটে গেল। আজ ফারিয়ার গায়ে হলুদ, কালকে ওর বিয়ে। অনু আপু থেকে জানতে পারলাম ফারিয়ার মন খারাপ, কারণ শুভ নাকি এখন পাল্টে গেছে। আগের মতো নাকি ফারিয়াকে ভালোবাসে না, আগের মতো সময়ও দেয় না। অনু আপু নাকি শুভকে অন্য মেয়ের সাথে পার্কে দেখছে।
কিন্তু ফারিয়াকে বলেনি। বললে নাকি ফারিয়া বলবে অনু আপু মিথ্যা বলছে আর অনু আপুর সাথে সম্পর্ক নষ্ট করে দিবে, সেইভাবে অনু আপুও কিছু বলেনি। আমার আজকে অনেক কষ্ট হচ্ছে, কারণ ফারিয়া আজকের পর অন্য কারো বউ হয়ে যাবে। যতই আমাকে অপমান করুক, কিন্তু আমি যে তাকে মন থেকে ভালোবাসি, কিভাবে তাকে অন্যের হাতে দেখব? পৃথিবীতে সব থেকে কষ্টের মুহূর্তের মধ্যে মনে হয় এটাই অনেক কষ্টের মুহূর্ত, যে নিজের মানুষটাকে অন্যের হয়ে যেতে দেখা। তো দর্শক, আপনাদেরকে একটা কথা বলি, গল্পটা যেহেতু শুনতেছেন, তো এটা তো আমার বাস্তবিক একটা গল্প না, তো আমি বানাইতেছি এভাবে, বাট এই ঘটনাটা আমার সাথে ঘটছে। আমার প্রিয় মানুষকে আমি অন্য মানুষের হতে দেখছি। যাই হোক, গল্পে ফেরা যাক। অনু আপুকে বললাম, আপু আজকে অনেক কষ্ট হচ্ছে, জানি না কেন এতটা কষ্ট হচ্ছে, যে আমাকে ভালোবাসেনি তার জন্য। আপু আমি হয়তো গরিব ছিলাম, কিন্তু আমার ভালোবাসাটা সত্যি ছিল। দেখেন আপনি শুভ ওর সাথে বেমানি করবে, শুভ ওর বিয়ে করতেছে শুধু ওর বাবার টাকা পয়সার জন্য। দেখেন বিয়ের পর সে একটু ভালো থাকবে না, তখন সে আমার ভালোবাসা খুঁজবে। আমি জানি ভাই, তুমি ওকে অনেক ভালোবাসো, কিন্তু ওই বুঝলো না, একদিন ঠিকই বুঝবে। এরপর অনু আপুর সাথে কিছু কথা বললাম আর কান্না করলাম। তারপর অনু আপু কল কেটে দিল। আমি রুমে শুয়ে কান্না করতে লাগলাম। মধ্যবিত্ত ছেলেরা জোরে কান্না করতেও পারে না, পাশের ছোট ভাইটা শুনে ফেলবে বলে। শব্দ ছাড়া কান্না করাটা অনেক কষ্টের হয়, আর আমি সেই কষ্ট নিয়েই কান্না করতে থাকলাম। কান্না করতে করতে রাতটা শেষ হয়ে গেল। সকালে আম্মু দেখে বলে, কি রে বাবা, তোর চোখ এমন লাল কেন? তুই কি কান্না করছিস? কি যে বলো মা, আমি কান্না করব কেন? রাতে ঘুম হয়নি, তাই চোখ লাল। তুই অনেক বড় হয়ে গেছিস রে বাবা, তাই মায়ের কাছে মিথ্যা বলছস, তাই না? আমি আর কিছু বলতে পারলাম না। আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম আর সব খুলে বললাম। আর এটা বললাম আজকে ফারিয়ার বিয়ে। তখন আম্মু বলল, বাবারে, আমি তোকে আগেই বলেছিলাম বড়লোক মেয়েদের থেকে একটু দূরে দূরে থাকবি, কারণ তারা ভালোবাসতে জানে না, তারা শুধু পারে গরিব ছেলেদের মন নিয়ে খেলা করতে। তুই কান্না করিস না বাবা, আল্লাহ তোর জন্য এর থেকে ভালো কাউকে রাখছে। আমি আর কিছু বললাম না, রুমে চলে আসলাম। আজকে শুক্রবার, তাই গোসল করে নামাজ পড়তে গেলাম। মোনাজাতে আল্লাহর কাছে বলতে থাকলাম, আল্লাহ তুমি তো এই সব কিছুর মালিক, তুমি চাইলে সব পারো। আল্লাহ তোমার কাছে বেশি কিছু চাওয়ার নাই, তুমি আমার প্রিয় মানুষটাকে আমার করে দেও না। তুমি তো চাইলেই সব পারো আল্লাহ, তুমি দেও না ওরে আমার করে। জানি এখন ওরে আমার করে পাওয়াটা সম্ভব না, কিন্তু তুমি যদি চাও আল্লাহ, এটা অসম্ভব না। আল্লাহ দেও না ওরে আমার করে। এগুলো মনোজাতে বলে কান্না করতে লাগলাম। এরপর বাসায় চলে আসলাম। শুয়ে শুয়ে কান্না করতেছি, হঠাৎ মোবাইলটা বেজে উঠলো। আমি কলটা ধরলাম। ওই পাশ থেকে একজন বলল, তুমি কি ফারহান? কেন? আমি ফারিয়ার বাবা বলছি, তোমার বাংলা শিক্ষক। তারপর যা বলল তা শুনে তো আমি পুরাই অবাক। স্যার, হঠাৎ আপনি আমাকে কল দিলেন, আর আজকে তো ফারিয়াপুর বিয়ে। তুমি তাড়াতাড়ি তোমার বাবা মাকে নিয়ে আমাদের বাসায় আসো, ওনাদের সাথে আমার কথা আছে, আর তোমার সাথেও কথা আছে। কিন্তু কেন স্যার? তুমি তোমার বাবা মাকে নিয়ে আসো, তারপর বলছি। স্যার আমি যেতে পারবো না, যদি কিছু বলার থাকে আমি মাকে দিচ্ছি, আপনি মায়ের সাথে কথা বলুন। আচ্ছা, মোবাইলটা তোমার মায়ের কাছে দাও, ওনার সাথে আমি কথা বলছি। তারপর আমি মোবাইলটা আম্মুকে দিয়ে বললাম ফারিয়াপুর আব্বু কথা বলবে। এরপর আম্মু ওনার সাথে কথা বলতে থাকলো, আর আমার চিন্তা হতে লাগলো যে ফারিয়া আপু কি তার হবু জামাইকে মারার কারণে এখন কোনো গেম খেলছে, ওনার বাবার কাছে কি বানিয়ে মিথ্যা কথা বলে এখন আমার লেখাপড়া নষ্ট করবে, এসব ভাবছি। আর এমন সময় আম্মু ডাক দিল আমাকে, রেডি হয়ে নে, ফারিয়াদের বাড়িতে যাব। কেন আম্মু? ফারিয়ার বাবা বলল তোর সাথে নাকি ফারিয়াকে বিয়ে দেবে, তাই ওদের বাড়িতে এখন যেতে। কি বলছো মা, সত্যি? এমন সময় আমার মোবাইলটা আবার বেজে উঠলো। আমি মোবাইলের দিকে তাকিয়ে দেখি অনু আপু কল দিচ্ছে। কলটা ধরলাম, তখন অনু আপু বলল, ফারহান, তোমাকে একটা খবর দেওয়ার আছে। কি আপু? ফারিয়ার বয়ফ্রেন্ড শুভ অন্য মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, এখন ফারিয়াকে বিয়ে করতে আসে না। শুভের বাবা ফারিয়ার বাবাকে কল দিয়ে বলছে তারা আসবে না, তাদের ছেড়ে পালিয়ে গেছে। ও এই কথা? এই কথা শুনে ফারিয়ার আব্বু মাটিতে বসে পড়ে যে এখন ফারিয়ার কি হবে। এমন সময় বিয়ে না হলে তাকে বিয়ে দিতে কষ্ট হয়ে যাবে,
কেউ তোকে বিয়ে করবে না। তখন আঙ্কেল কান্না করতে থাকে। আমি ওনার কাছে তোমার কথা বলেছি যে তুমি ফারিয়াকে অনেক ভালোবাসো। ফারিয়ার বাবা বলেছে তোমাকে কল দেবে। ও কল দিয়ে বলল ফারিয়া আপুদের বাড়িতে যেতে। আম্মুর কাছে বলেছে আমার আর ফারিয়ার বিয়ে দিবে। তাহলে তো ভালোই হলো, তুমি তোমার বাবা মাকে নিয়ে চলে আসো। ঠিক আছে আপু, ধন্যবাদ। এরপর আমি বাবা মাকে নিয়ে গেলাম ফারিয়াদের বাড়িতে। সেখানে গিয়ে দেখি গেটে ফারিয়ার বাবা দাঁড়িয়ে আছে। আমাদের দেখে উনি বলল, ফারহান, তুমি আমার সাথে এসো আর আপনারা দুইজন ভিতরে যান। আমি ওনার সাথে গেলাম। উনি আমাকে পেছনের দরজা দিয়ে নিয়ে গেল ফারিয়া আপুর রুমে। আমার সামনে এখন ফারিয়া আপু বসে আছে আর আঙ্কেল আমাকে নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর আঙ্কেল বলল, মা ফারিয়া, শুভ তো তোর সাথে বেইমানি করছে, অন্য মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। অনুর কাছ থেকে শুনলাম ফারহান নাকি তোমাকে ভালোবাসতো, তাই আমি চাই তুমি ফারহানকে বিয়ে করো। এখন তুমি কি রাজি মা? ফারিয়া মাথা ঝুলিয়ে বলল সে রাজি। তখন স্যার বলল, চলো বাবা, তুমি আমার সাথে পাশের রুমে, তোমার জন্য সব কিছু আছে, তুমি তৈরি হয়ে এসো। আমি ওই দিকটা দেখি যেন আমার মান সম্মানটা নষ্ট না হয়। এই কথাটা বলে স্যার চলে গেল। তখন আমি বললাম, আঙ্কেল, আমি কি একবারও আপনাকে বলছি আমি ফারিয়া আপুকে বিয়ে করব? আর তাকে আমি আগে ভালোবাসতাম, এখন তার প্রতি আমার কোনো ভালোবাসা নেই। আর আমি একটা গরিব ঘরের ছেলে, আমার সাথে কি ওনার যায়? আর যেই মেয়ে আমার গালে জুতা দিয়ে বাড়ি দিতে পারে, আপনি ভাবলেন কি করেন যে তাকে আমি বিয়ে করব? কি বলছো বাবা? তুমি এইসব দেখো, এখন যদি তুমি ফারিয়াকে বিয়ে না করো, আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। সেই মানুষগুলো আমাকে সালাম দিত, সেই মানুষ আমাকে রাস্তায় দেখলে হাসবে। বাবা, তুমি দয়া করে রাজি হয়ে যাও। মাফ করবেন আঙ্কেল, আমি পারবো না এই বিয়ে করতে। আচ্ছা আঙ্কেল, যদি শুভ আসতো বিয়ে করতে, তাহলে কি কোনো দিনও আমার কাছে ওনাকে বিয়ে দিতেন? আর উনি তো আমাকে ভালোবাসে না, ওনাকে আমি কেন বিয়ে করব বলেন? উনি তো এখন আমাকে আপনার সম্মান বাঁচাতে বিয়ে করবে। এমনও তো হতে পারে কয়েকদিন পর শুভ ফিরে আসলো আর তখন সে শুভকে নিয়ে পালিয়ে গেল। তখন আমার কি হবে? আমার পরিবারের সম্মানটা কোথায় যাবে? আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের একটা সম্মান আছে। স্যার, আপনি আমার শিক্ষক, আমি অবশ্যই আপনাকে সম্মান করি। এইটা উনি না হয়ে যদি অন্য কেউ হতো, আর সে যদি পৃথিবীর সব থেকে খারাপ মেয়েও হতো, তাকে আপনার কথায় আমি বিয়ে করে নিতাম। কিন্তু উনি আমার সাথে যেই ব্যবহারটা করেছে, এখন তার প্রতি থেকে আমার ভালোবাসা উঠে গেছে। বাবা, তুমি আমার সম্মানের দিকে তাকিয়ে দয়া করে বিয়েটা করে নাও। আমার ফারিয়ার প্রতি বিশ্বাস আছে, সে আর দ্বিতীয়বার এই ভুল করবে না। আমি তোমার দুইটা পায়ে পড়ি, তুমি বিয়েটা করে আমার সম্মানটা বাঁচাও বাবা। তখন ওই অনু আপুর সাথে আমার মা বাবা ফারিয়া আপুর রুমে আসলো আর স্যারের কথা তারা শুনে ফেললো। তখন আম্মু বলল, ভাই কি করছেন আপনি? ওর পা কেন? আপনি ধরবেন, যান, আপনি বিয়ের ব্যবস্থা করবেন। ফারহান এই বিয়ে করবে, সে তৈরি হয়ে আসছে। ধন্যবাদ বিয়াইন, আপনি আমার সম্মানটা বাঁচালেন। এরপর স্যার চলে গেল। আমি মাকে উদ্দেশ্য করে বললাম, মা, তুমি তো জানো সে আমার সাথে কি করেছে, ওনাকে আমি কিভাবে বিয়ে করব? ফারিয়া যেই দিন আমার বাড়িতে প্রথম গিয়েছে, ওই দিন আমার ফারিয়াকে পছন্দ হয়ে গিয়েছে। আর তুই বলছিস বিয়ে করবি না? তুই করবি না, তোর বাপ করবে। তো বাবা তো পাশে আছে, বাবার সাথে ওনাকে বিয়ে করে দাও। তবে রে শয়তান, দাঁড়া তুই। আমি গিয়ে মায়ের পিছনে দাঁড়ালাম। আব্বু বলল, এখন কেন পালিয়েছিস? আয় এদিকে আয়। আমার কাণ্ড দেখে ফারিয়া কান্না করা থেকে হেসে দিল। আম্মু গিয়ে ফারিয়াকে জড়িয়ে ধরে বলল, কিরে মা, আমার মেয়ে হয়ে আমার বাড়িতে যাবি? আমাকে তুমি মাফ করে দাও, আমি জানতাম না তোমরা এত ভালো। আর ফারহানকে আমি আগেই পছন্দ করতাম, কিন্তু হয়ে আমাকে মুখ ফুটে কখনো কিছু বলেনি। আর যখন অন্য কারোর সাথে বিয়ে ঠিক হয়েছে, তখন বলছে সে আমাকে ভালোবাসে। সেই রাগে ওকে মারছি, বিশ্বাস করো। আমি বুঝতে পারছি। এই তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা, ওই রুমে গিয়ে রেডি হয়ে আয়। আম্মু, আমি সিনিয়র আব্বুকে বিয়ে করব না। তুই যাবি নাকি আমি জুতো খুলবো? আমি যাচ্ছি তো, ভয় দেখানো লাগে? আমার কথা শুনে সবাই হাসতে লাগলো। আমি চলে গেলাম অন্য রুমে। রেডি হতে গিয়ে দেখি সেখানে আমার জন্য সব কিছু তৈরি আছে। আমি সব কিছু পরে নিলাম। এরপর জামাই সেজে বাহির হইলাম।
আমাকে অনু আপু, ফারিয়ার বান্ধবী ও ছোট বোনেরা এসে নিয়ে গেল বিয়ের স্টেজে। এক একজন এক এক রকমের কথা বলছে। কেউ কেউ বলছে, উস দুলা ভাই আপনাকে যা লাগছে, ফারিয়া আপু বিয়ে না করলে আমি প্রেম করে বিয়ে করতাম। ফারিয়ার বান্ধবীরা বলতেছে, আসো আমরা এখান থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে নেই। আগে যদি তোমাকে দেখতাম নীল পাঞ্জাবিতে, তোমাকে এত সুন্দর লাগে, তাহলে ফারিয়া যখন তোমাকে অপমান করছে তখন ওই বিয়ে করে নিতাম। ওনাদের কথা শুনে আমার অনেক হাসি পাচ্ছে, কিন্তু এখানে তো হাসা যাবে না, তাহলে অন্য লোকেরা আমাকে বলদ মনে করবে আর নানা রকমের কথা বলবে যে বিয়ে করবে বলেছে হাসতেছে। যাই হোক, আমি অনেক কষ্টে হাসি চেপে রেখে বসে আছি। সত্যি আজকে অনেক ভালো লাগছে। এতক্ষণ আমার মনে যত কষ্ট ছিল সব এখন ভুলে গেছি। প্রিয় মানুষকে পাওয়ার আনন্দ কাউকে বলে বোঝানো যাবে না, শুধু আমি নিজেই বুঝতেছি আমার কতটা ভালো লাগতেছে। হয়তো আমার ভাগ্যটা অনেক ভালো, তাই তো আর এখন অন্য একজনের সাথে বিয়ে হওয়ার কথা, তার বিয়ে আমার সাথে হচ্ছে। কথায় আছে না, যার কপালে আল্লাহ যারে লিখে দিছে তার সাথে তার বিয়ে হবেই। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের কাছে আমাদের এই গল্পের প্রথম পর্ব? আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে, কমেন্ট করে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, দ্বিতীয় পর্ব খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি। তো ততক্ষণ আপনারা সবাই অপেক্ষা করুন।